মানে একটা মহিলা ফ্ল্যাট বাসায় থাকে, ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে ওকে, ওই বাসায় নিয়ে গেছে। জি শুরু করুন আপনি রোজি, আপনি একবার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। আমার যখন 4 বছর বয়স, তখন আমি একটু বুঝতে পারি, তখন দেখি যে আমার মানে আমি আমার দাদা দাদির কাছে, হুম, আমার ছোট একটা ভাই আছে, সেও দাদির কাছে। আচ্ছা, ওই সময় একবারে শিশুকালে আমার মায়ের কথা মনে নাই, তো আমার দাদা দাদির সবাই জিজ্ঞেস করতাম যে সবারই তো মা আছে, তো আমার মা কই, তো ওরা কেউ কিছু বলে নাই। তো না বলাতে কেউ বলতো যে তোর মা মারা গেছে, কেউ বলতো তোমার মা চলে গেছে, কেউ বলতো তোমার মা বেড়াইতে গেছে আসতেছে, এক একজন এক এক কথা বলতো। হুম, সবাই আমাকে আদর করতো অনেক, মার কষ্টটা বুঝতে দিত না। তো দেখতাম যে আমার ভাইয়াটাও ছোট, হুম, আমি বড়, আমার ভাই ছোট। আচ্ছা, তো হঠাৎ এরকম করতে করতে একদিন আমার কাকি বলতেছে যে যখন আমি একটু বুঝি হুম। যে আমার মা নাকি পাগল পাগল হয়ে গেছে, পাবনা পাগলা গারো দিয়েছে। আপনার কাকি আপনাকে এটা বলছে? হ্যাঁ, আমার সেই সময়টা থেকে আপনি স্কুলে পড়েন? ওই সময়টাতে স্কুলে পড়েন? কোন ক্লাসে পড়েন? ওই সময় আমি ক্লাস 1-এ। ক্লাস 1-এ পড়েন। আমরা এই প্রশ্নটা এই জন্যই জিজ্ঞেস করেছি যে ওনার বয়সটা বোঝার জন্য। যাই হোক, হ্যাঁ বলুন তারপর। তারপর আমার কাকি বলতো যে তোমার মা তো পাগল, এখন তো তুমি একটু একটু বুঝো, হুম। তো মানুষের আপনি কি বড় ছিলেন? হ্যাঁ আমি বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই বোন। আপনি হচ্ছেন বড় আর আপনার ভাইটা ছোট। হ্যাঁ, ওকে। তো বলতো যে দেখো। বাবাও কি ছিল না? হ্যাঁ আমার বাবা ছিল। বাবা কি পরিবারের মধ্যে ছিল? হ্যাঁ, বাবা পরিবারের মধ্যেই ছিল, কাজ করতো। কিসের কাজ করতো? আমার বাবা এই যে নরসিংদী গোড়াশাল জুট মিল বলে। জুট মিলে কাজ করতো। ওই ছোটবেলা সেটাতে দেখেছেন সে জুট মিলে কাজ করছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলেন তো কাকি বললো তারপর? তারপর কাকি বলার পরে তো আর কি করার, বলছে যে তুমি তো এখন বুঝো, বুঝতে পারো, তো যাই হোক মানুষের সাথে দুষ্টামি করো না, কারণ এক একজন এক এক কথা বলে, এগুলো মানে খারাপ লাগে, মা না থাকলে যা হয় আর কি। আচ্ছা, তো তারপর হঠাৎ এরকম করতে করতে আমার বাবা বিয়ে করলো। আচ্ছা, আচ্ছা। তো আমার বাবা বিয়ে করার পরে যখন আমরা 2টা ভাই বোন আছি, তখন আমার বাবা যে মহিলাটারে বিয়ে করছে হুম। ওনার নিয়ে অ্যাবর্শন করাইছে, যে ওনার আর ছেলে মেয়ে দরকার নাই। মানে ওনার যাতে ছেলে মেয়ে না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি বুঝলেন কিভাবে? ছোটবেলাতেই বুঝেছেন? না, এটা মানে পরে আমি আস্তে আস্তে বড় পরে হয়ে বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। শুনছি, হ্যাঁ। পরে অ্যাবর্শন করাইছে শুনছি। আমার আব্বা নাকি বলছে যে আমার ছেলে মেয়ে আছে, হুম, এখন হয়তো আমি বিয়ে করছি আমার ছেলে মেয়ে 2টা দেখার জন্য, হুম, কিন্তু দেখা গেছে যদি তার সন্তান হয় সে আমার ছেলে মেয়েদের নাও দেখতে পারে। হুম, এ কারণে তো আস্তে আস্তে বুঝি আমার মা আর আসে না। যখন আমি ক্লাস 3-তে উঠি, আমার ভাই হাঁটতে পারে, হুম, তখন আমার মা সুস্থ হইয়া বাড়িতে আসছে। হুম, তো আমার মারে আমি চিনতে পারি নাই, হুম, হুম। আমার মায়ের আমি চিনতে পারি নাই। তারপর সবাই বলতেছে যে পাগল আসছে, পাগল আসছে, আমিও সবার সাথে বলতেছি যে পাগল আসছে। ও, ও, যখন হাসপাতাল থেকে সুস্থ হইয়া বাসায় আসছে, আচ্ছা, আচ্ছা, তারপর? সবার সাথে মানে আমিও মজা করতেছি যে পাগল আসছে। মানে আপনি তো মার কোনো মেমোরি নাই আপনার ছোটবেলা? না, না। চিনতে পারেননি? হ্যাঁ। একটানা 5 বছর ছিল, 5 বছরের ভিতরে আমাকে কেউ নিয়েও যায় নাই। নিয়েও যায়নি আপনাকে ওখানে? আচ্ছা, তো তারপর? সবার সাথে আমিও মজা করতেছি, সবাই ডাকতেছি যে দেখা যাও আমাদের বাড়িতে পাগল আসছে। তারপর আমার প্রতিবেশী একটা দাদি, ও বলতো যে রোকসানা, এটা তোমার মা, তুমি তো বুঝো, সবাই বুঝো, সবাই পাগল বলে তাই তোমার পাগল বলতেই পারে তোমার মা। হুম, হুম, হুম। তো আমার মাও আমাকে চিনতে পারে নাই। তারপর যখন বলছে যে এটাই তোমার রোকসানা, তো আমার মা আমার কোলে নিয়ে অনেক কান্নাকাটি করছে। ওই সময়টাতে? হ্যাঁ, আমার নিয়ে, আমার ভাইয়ারে নিয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর যখন দেখছে আমার বাবা বিয়ে করছে, তখন মাকে বলতে পারে নাই, কারণ সবাই করাইছে বিয়া, আমার দাদা দাদিরা বিয়ে করাইছে, গার্জিয়ানে করাইছে, সবাই বুঝাইছে যে তোমার ছেলে মেয়ে পালন করার জন্য তো করাইছি। সবাই এরকম ভালোভাবে বুঝে গেছে ওনাকে? হ্যাঁ। তারপর আমার মা মাইনা নিচ্ছে, মাইনা নেওয়ার পরে আস্তে আস্তে আমার সৎ মা আমার বাপের সাথে অনেক কিছু বইটা টুলা আমার মায়ের অশান্তি শুরু করার পরে। আপনি ওই সময়টা থেকে জানতে পেরেছিলেন যে কেন আপনার মা পাগল হয়ে গেছে বা কি কোনো সমস্যা ছিল কিনা? না ভাই, আমি আজও পর্যন্ত আপনি জানতে পারেননি? কি কারণ ছিল তার পিছনে। তারপরে আমার মা, আমার সৎ মা আমার বাপের অনেক কিছু বলে। আমার বাবা দেখতাম ছোটবেলা আমার মারে অনেক মারতো, আমার মারে এমন মার দিত কেউ ফিরিয়ে রাখতে পারতো না। তারপর একটা সময় আমার মা চলে যায় আমার নানির বাড়িতে। আমার নানির বাড়িতে চলে যায়, আমার নানা নাই। তখন নাকি আমার বয়স 21 দিন, তখন নাকি আমার নানা মারা গেছে। হুম, তো আমার কোনো মামা নাই, অনেক বড়। আমার একটা মামা, সবার ছোট। হুম, হুম, হুম। আর আমার মা খালা সবাই মিলে 3টা বোন। তো তাদের সমস্যা,
ওইখানে কি করে না, আবার কিছুদিন থেকে আবার আমাদের বাড়িতে আসে। এবার হয়তো এক সপ্তাহ ভালো থাকলে এক সপ্তাহ পর থেকে আবার শুরু অশান্তি। এরকম করতে করতে বিরক্তর পর আমার মা বলছে যে চলে যাবো, আমাকে ভাই বোনকে নিয়ে যাবো। নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কি করছে যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, মানুষের দ্বারে দ্বারাই করবো, আমার সন্তান আমি দেবো না। আপনাদেরকে নিয়ে চলে গিয়েছিল? না, আমাদের দেয় নাই। আমাদের নেওয়ার জন্য আমার মা অনেক মানুষের হাতে পায়ে ধরছে, অনেকের কাছে গেছে, কিন্তু আমার দাদা দাদি আমার আব্বা দেয় নাই, আমাদের বলছে যে এরা দিব না। এ নিয়ে অনেক কিছু করছে। তারপর যতবার আমার মা আসছে আমাদের নেওয়ার জন্য ততবারই আমার মায়ের মায়েরা দিচ্ছে। আপনার বাবা মারতো? হ্যাঁ, মায়েরা দিত। দেখা গেছে যাইতাম ছাগল চড়াইতে যাইতাম, ছাগলের ঘাস কাটতে যাইতাম, চকের মধ্যে হঠাৎ আমার মা আসতো, তো ওইখান থেকে আমাদের নিয়ে চলে যেত। আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে না বললা চুরি করে। তো যাদের সাথে যাইতাম শুধু তাদের বলতাম যে কইছে আমরা মার সাথে চলে গেছি। সৎ মা অত্যাচার করতো? সৎ মা কি খাবার দাবার ঠিক মতো দিত? না, আমরা সৎমার কাছে সাথে খাই নাই। আমার দাদা দাদি আছে, চাচা আছে, তাদের সাথে খাইতাম। আমার আব্বু আমার সৎমা খাইতো। আলাদা আলাদা? হ্যাঁ, তো আমাদের ভাই বোনের খরচটা আমার বাবা দিত। আচ্ছা আচ্ছা। হঠাৎ আমার সৎমা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো একটা পর্যায়ে আমার অনেক মারছে আমার সৎমা। আমার আব্বা বাড়িতে নাই, আমি কারো কাছে বলি নাই, মারছে। তো আমার প্রতিবেশী একটা কাকি আছে, ওই কাকিটা আমার ছোট কাকার কাছে বলছে। আচ্ছা। যে আমি যে ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে। পরে তো আমি ভয়ে বাড়িতে যাই না, আমার ডাকতেছে কাকা কাকা, আমার আনতে যায়, আমি দৌড়াই। আচ্ছা। ভাবছি যে হয়তো যদি আবার কাকাও মারে। তারপর আমার প্রতিবেশী চাচি বলতেছে যে ওরে আজকা ওর মা অনেক মার দিছে। এই কথা শুনে আমার কাকা গিয়া কারো কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমার সৎমারে গিয়ে মারছে। টাকা দিয়ে, মানে তার তো ভাবি হয় এক অর্থে। হ্যাঁ হ্যাঁ। তো ভাবির গায়ে হাত তুলেছে, তারপর? হ্যাঁ, মানে মারছে যে ওই অপরাধ করছে ভালো কথা, আমাদের কাছে কইতো। আর এমন কি অপরাধ করছে যে এমনের মার দিছে, মানে অনেক আদর করতো। তো আমার মারছে কথাটা শুনে সহ্য করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। এখন ভাবির শরীরে হাত উঠাইছে, এখন আমার আব্বাও আমার কাকার সাথে ঝগড়া করছে। এখানে আমার কোনো ই নাই। তো এক পর্যায়ে অনেক মারামারি করে আমার সৎ মারে আর আমার বাপের বাড়ি থেকে বের করে দেয় সবাই মিলে? হ্যাঁ, বের করে দেয়, আমাদের সাথে দেয় না। তারপর টঙ্গিতে আসে আমার আব্বা থাকে আমার সৎ মারে নিয়ে। তো থাকে সবাই, যাই হোক আমার বাপে বাড়ি ছাড়ছে, বিয়ে করছে, কিন্তু আমাদের ভাই বোনকে ছাড়ে নাই। আমাদের ভাই বোনদের প্রতি মাসে মাসে টাকা দিত, খাবার দিত, যখন যা লাগতো দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। তখন আমি 3 বছর ব্রাক স্কুলে পড়ছি। তো যখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছি ক্লাস 4-এ, তখন আমার আব্বা শুইনা আসে আমাদের গ্রামের বাজারে দোকান বাকি করে দিত, আপনি ওখান থেকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, যে ওরা ভাই বোন যা চায় দিন, যে মাস শেষে আমি টাকা দিব। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এমন করে আমার একটা ফুফুস আছে। বাবার সঙ্গে থাকতে পারতেন তো, থাকেননি কেন? বাবাকে দিত না? না, আমার দাদা দাদি চাচারা দেয় নাই। তারপর আমার একটা ফুফু আছে, আমার ফুফুটা অনেক খারাপ। আমার ফুফুটা আমি বাড়ি থেকে ডিভোর্স করে চলে আসি। আমি যখন ক্লাস 4-এ উঠি তখন থেকে আমাদের বাড়িতে থাকে। আচ্ছা। তো আমি ক্লাস 4-এ উঠার সময় প্রথমে তো আমার কাকারা সবাই অবিবাহিত ছিল। তো আমার 2টা কাকা বিয়ে করে। আচ্ছা। তো 2টা কাকা বিয়ে করে, আমার 2টা কাকি আসে, সবাই বলে যে আমাকে ভাই বোনের কথা, যে তাদের জন্য কোনো অযত্ন না হয়। তো যতদিন তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয় নাই ততদিন আমাদের অনেকই করছে। যখন তাদের সংসার হয়েছে তখন থেকে দূরত্বটা বাইরে গেছে। তো আমার ফুপুটা যখন বাড়িতে চলে আসছে তখন আমার আব্বা প্রতি মাসে আমাদের চাউলের বস্তা পাঠাইতো, বাজারে টাকা দিত, করতো। তো দেখা গেছে কি চাউলের বস্তা আমার দাদি তো বুড়া মানুষ পাক করতে পারতো না, আমার বুবু চলে আসছে, আমার বুবু করে, আমার বুবু চুরি করে করে মানুষের কাছে বিক্রি করে দিত, মানে ওর নিজেরই করতো, আয় করতো। তা আমরা বুঝতাম না। দেখা গেছে খাওয়ার সময় মানে আমাদের যে খাবার দিত পেট ভরতো না। একটা সময় আমরা ভাই বোন মানে ভাত পাইছি, তরকারি পাইছি, যাই পাইছি চুরি করে করে নিয়ে খাইছি। মানে নিজের দাদির বাড়িতে এই ফুপু আসার পরে ফুপু দিত, ফুপুর দায়িত্বে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে কে দিত? এর আগে আমার দাদি ছিল। আচ্ছা, তো ওই সময়টাতে খাবার দাবার শর্ট পড়তো? হ্যাঁ, চুরি করে খেতে হতো। আমার ফুপু আসার পর থেকে আমরা চুরি করে করে খাইতাম। আচ্ছা, কারণ মানে পেট ভরতো না? না। দেখা গেছে যেদিন আমার আব্বা বাড়িতে আসতো, আমার আব্বা বাড়িতে আসলে মানে সবার বাজার টাজার করলে, রান্না বান্না করলে সবাই একসাথে নিয়ে বসে খাইতো। তো যদি বলছে অনেক সময় মানে আব্বা গেলে গা ফুপু মারতো, ওই ভয়ে আব্বার কাছে বলি নাই। আচ্ছা।
যে থাক, কারণ জানি যে যদি সৎ মার কাছে গেলে সৎ মা মারে, থাক তার চেয়ে ভালো বাড়িতেই মার খাই, হুম, ওই ভয়ে বলি নাই। তো আমার আস্তে আস্তে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ঢুকছি, ক্লাস 6-এ উঠলাম। হুম, আমার লেখাপড়া খরচ যা আছে সব আমার আব্বাই দেয়, আচ্ছা আমার চাচারাও দেয়। আচ্ছা, আর আমার সবার ছোট কাকা যেটা, ওইটা তখনও বিয়ে করে নাই। ওকে, আমার স্কুলের বই খাতা, স্কুল ড্রেস, মানে যাবতীয় লাগতো খরচ আমার কাকাটা কাজ করতো, কাজ করি না মানে আমার কাকার কাজের টাকাটা সম্পূর্ণ আমার পিছনে খরচ করতো। হুম, তো আমার আব্বার কাছে তেমন চাইতাম না। তো এরকম করতে করতে ভাইয়া দেখা গেছে যে আমার আব্বাও তো সব দিয়ে পারে না, কারণ আমাদের ভাই বোনের করতে গেলে আমার আব্বার আরো 4-5 জন মানুষের খাবার সহায় দিতে হয়। কেন? মানে আমাকে ভাই বোনরে পালে দেখে বললাম না যে আমার কাকারা বিয়ে করার পরে একটু দূরত্ব বেড়ে গেছে, বউ আসার পরে হুম, হুম, মানে আমার দাদা দাদির কেউ খাবার দিব না। মানে দিলে আপনাদেরকে খাওয়াবে, হ্যাঁ, এই হ্যাঁ। কারণে। দিস ইজ ভেরি মাচ ট্রু। একটা গ্রামীণ যৌথ পরিবারে যেটা হয়, বিশেষ করে দাদি যিনি থাকেন, তার যদি 4-5টা ছেলে থাকে, সবার মধ্যে এক ধরনের অদৃশ্য কম্পিটিশন কাজ করে, ইন এ ব্যাড সেন্স, যে আজকে দুপুরের খাবারটা আমরা দিব না, অমুকে দিবে, অমুকে দিবে না, তমুকে দেবে। আমি ঠিক জানি না একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ যারা আছে তারা এটা শুনছেন কিনা, শুনলে হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যে মা কিংবা যে বাবা কষ্ট করে আপনাদেরকে বড় করলো, যারা 5 ভাই বোন বা 3-4 ভাই বোন আছেন, একটা মাত্র দুপুরের খাবার কিংবা সকালের খাবার কিংবা রাতের খাবার এই পরিবার দিবে না ওই পরিবার দিবে, ছোট ভাই দিবে না বড় ভাই দিবে, আবার দিলে সে নিজে খাবে না অন্য কাউকে খাওয়াবে। কতটা নিচু মনের হলে, কতটা মানে অমানুষ হলে একটা ছেলে বা একটা সন্তান বা একটা মেয়ের মধ্যে এই ধরনের চিন্তা আসতে পারে বাবা মাকে নিয়ে। আরে বাবা, আপনি সেবা করার সুযোগ পেয়েছেন, বাবা মা জীবিত আছে, মানে আপনি তো সবার আগে গিয়ে বলবেন যে আজকের খাবার আমি দিব। মানে খুবই লজ্জাজনক। আর সেখানে যদি নাতিপুতি থাকলে তো আরো সবার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয় যে না, একটা ভালো খাবার দিব, এটা তো সে নিজে খাবে না, সেটা তো নাতিপুতিরে খাওয়াবে, সুতরাং দিয়ে কি হবে, দিব না। এগুলো কিন্তু আমি যেটা বলছি একেবারে রিয়েল কাহিনী। হ্যাঁ, ওকে, বলুন। তারপর এই জন্য 3-4 জনকে ম্যানেজ করে বেশি বেশি করে দিতে হতো। হ্যাঁ, এখন আমার দাদা দাদি, তারপর আমার ফুপু চলে আসছে বাড়িতে, ফুপুর খাবার আমাদের। তো আমার আব্বা টঙ্গিতে থাকতো, ওরা যা ইনকাম করতো এখানে বাসা ভাড়া দিত, আমাদের দিত। হুম, তো মানে আমার আব্বাও একবারে হয়ে গেছে। হুম, তো একটা পর্যায়ে এরকম করতে করতে যখন কেউ খাবার দেয় না, যে খাবার দিলেই নাকি আমাদের ভাই বোনদের খাওয়াইলাম, আমাদের আদর করে, হুম, বিশেষ করে আমার চাচাদের যখন বাচ্চা হয়েছে তখন থেকে হিংসাটা আরেকটু বাইরে গেছে, যে সব আমাদের করে, ওদের ছোট ছোট বাচ্চা কুলে নেয় না, করে না। আচ্ছা, মানে এখনো নাকি হিংসাটা আরো বাড়লো আগের থেকে। হ্যাঁ, যে আমি বড় হয়ে গেছি, তারপরেও নাকি এখনো যদি পারে তে আমার কুলে নিয়ে হাঁটবো, হুম, এরকম ধরনের অনেক কিছু বলতো। তো আমার দাদি কথা বলতো না, আচ্ছা, কারণ কথা বললে ঝগড়া, কথা বলতো না। আচ্ছা, আমার মায়ের তো আর কোনো খবরই নাই। হুম, নানি বাড়িতে যে শেষ একবার মাই খাইছে, আমাদের ভাই বোনকে একবার চুরিও, আমি পিছনে একটা কথা ফালাই আসছি, জি বলুন। যে আমাদের ভাই বোনকে আমার মা একবার চুরি করে নিয়ে আসছে। হুম, তো আমার দাদি অনেক মানুষ টানুষ নিয়ে, আমাদের এলাকার মেম্বার টেম্বার নিয়ে পরে আমাদেরকে আনছে। তো এই যে সিচুয়েশন গুলো আপনি দেখতেন, মা একবার টানা হেসরা করছে, বাবা নিজের কাছে নেই, দাদির বাড়িতে মানুষজন ভালো চোখে দেখে আবার দেখে না, কেমন লাগতো ছোটবেলায়? এই প্রশ্নটা আমি একেবারে বেকুবের মতোই করলাম। একটা শিশুর মনে তখন কেমন লাগতে পারে, যারা এই ভুক্তভোগী হয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। তারপরে ওর মুখ থেকে আমরা একটু শুনতে চাই। ভাইয়া যখন সবার কাছ থেকে এরকমই করতাম, তখন কারোর কাছে বলতেও পারতাম না, নিজে সহ্য করতে পারতাম না। তো দেখা গেছে অনেক দূরে যে বৈশা হয়তো কিছুক্ষণ কাঁদতাম আর বলতাম যে আল্লাহ, আমাদের ভাগ্যে তুমি এই লেখছিলা, যে আজকে আমার মা বাবা থাইকেও নাই। এক্স্যাক্টলি, বাপ মা থেকেও এতিম। তো অনেক দূরে থেকে বসে বসে কান্দা মনটা হালকা করে বাড়িতে আসতাম। ক্লাস 6 এর ঘটনা আপনি বলতেছিলেন, বলেন। ক্লাস 6 এর পর থেকে শুনি। তারপর ক্লাস 6-এ উঠার পরে, যখন ক্লাস 6-এ উঠার পরে ওই সময় পুরা খরচই আমার কাকা দিছে, ছোটটা। জি, ছোট কাকা দেওয়ার পরে আমি যখন ক্লাস 7-এ উঠি তখন আমার কাকা বিয়ে করছে। আচ্ছা, তো আমার কাকা বিয়ে করছে, বিয়ে করার পরেও যে দেখা গেছে যে আমার কাকির একটা জিনিস লাগবে, হুম, আমার কাকি বলছে, তো আমি যদি বলছি যে কাকা আমার এই জিনিসটা নাই, তো দেখা গেছে কাকার কাছে 10টা টাকাই আছে, কিন্তু কাকিরও দিতে হইব, জিনিসটা না দিলে না হইব। হুম, কিন্তু আমি যদি বলতাম তো ওই জিনিসটা না দিয়ে আমারে দিত। আচ্ছা, আচ্ছা, তো এটা দেখা আমার কাকি মানে অনেক আজে বাজে কথা বলতো। হুম, হুম। তো আজে বাজে কথা বললে আমার কাকি অনেক মারতো আমার কাকা। ওহো, প্রথম দিকে এটা। হ্যাঁ, আচ্ছা। মারতো। মারলে দেখা গেছে যে মারার পরে কিছুদিন কাকি আবার আমাদের সাথে ভালো করে।
আচ্ছা কিছু ই করে না। তো আবার রাত্রেবেলা যদি কাকা কিছু নিয়ে আসতো কাকির জন্য, তো যদি বলতো যে একটু খাও, একটু সকালে রোকসানারে দিও, আচ্ছা, এই ঝগড়া করতো। মানে আপনাদেরকে সহ্য করতে পারতো না আর কি। না আচ্ছা, তখন কি কাকার বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, তখন বাচ্চা কাচ্চা ছিল বাচ্চা না? কাচ্চা হয় নাই। আচ্ছা, তো এরকম করতো। তো কাকার কাছে আমি ভয়ে একবার যদি বলতাম তো আবার বলতাম না। যে ও মারামারি করবে। হ্যাঁ, আমার আব্বার কাছে বললে আমার আব্বা বলতো যে আমি আর কি করবো, আমি তোমার খাওয়াই আমার ই করতাম, লেখাপড়া করার মতো খরচ দিতে পারতাম না। হুম, ঠিক আছে, তো দিত না। তো দেখা গেছে যদি আমার একটা খাতা শেষ হইতো, তখন দেখছি যে আর পারতেছি না, হুম, তখন যে কাকারে বলতাম কাকা আমার খাতা নেই। নয়তো যে স্কুলে যাওয়ার সময় যদি 2 টাকা 3 টাকা দিত হুম, কাকা কি দাদা, ওই টাকাটা আমি রাইখা দিতাম। হুম, রাইখা দিয়া একটা কলম শেষ হইতো, ওই সময় একটা কলম 3 টাকা ছিল, হুম, হুম, হুম। একটা কলম শেষ হইতো, আমি একটা কলম নিয়ে আসতাম, যে তাও কিনা খাতা বানাইতাম। সবাই এমনি খাতা কিনে আনতো, হুম, আমি দিস্তা তাও কিনা খাতা বানাইতাম। ওকে। তো সবাই একটা স্কুল ড্রেস দেখতাম 6 মাস পড়তো, আর আমি একটা স্কুল ড্রেস 2 বছর পড়তাম। হুম, 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 হুম। তো এরকম করতে করতে আমার ক্লাস 7টা শেষ হলো। যখন ক্লাস 8-এ উঠছি, তো ভালোই নিজের ইতে যতটুকু পারছি, আমি ফেল করি নাই কোনো ইতে। প্রাইভেট পড়া কি জিনিস ভাই আমি জানি না, আমি বলতে পারবো না। তো যখন ক্লাস 8-এ উঠি, তখন আমার আব্বা সবাই বলে যে এখন তোমার মেয়ে বড় হয়েছে, আর গ্রামে বিশেষ করে যা হয় আর কি, হুম, হুম, হুম। যে এখন মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায়, সন্ধ্যার পরে ঘরে থাকে না, বাড়িতে এসে বড়। এইসব কমপ্লেন দেওয়া শুরু করে। হ্যাঁ, মানে গ্রাম এলাকা তো, দেখা গেছে আমাদের এখানে টিভি নাই, জি, টিভি দেখতাম। ওই সময় একটা অনুষ্ঠান হতো, ওই যে আলিফ লাইলা, জি, তো ওই অনুষ্ঠানটা দেখার জন্য দৌড়াইতাম। হুম, তারপর এই যে আমাদের গ্রামে সবার কাছ থেকে 10 টাকা 5 টাকা করে উঠায়া জি, যে ভিডিও না দেখতো সবাই, জি, সিডি। যে হ্যাঁ, তো ওটির মধ্যে যাইতাম দেখতাম। তো এদিনিয়া সবাই মানে বলতো আমার আব্বারে। আচ্ছা, তো আমার আব্বা বলছে যে ঠিকই তো, যে যাই হোক আমার সন্তান। তো আমার আব্বা বাড়িতে এসে পড়ছে। আচ্ছা, আমার আব্বা বাড়িতে এসে পড়ছে, বাড়িতে আসার পরে মানে যখন- আপনাদের জন্য বাড়িতে চলে এসছে। হ্যাঁ, তো দেখা গেছে যে আমার আব্বা বাড়িতে আইসা, তো আমাদের গটর তো আগে সব ব্রাঙ্গা টেঙ্গা লাগছিল, এখন আবার গটর উঠাইছে ই করছে। তো আমি কখনো ই করতাম না। তো আমার আব্বা বাড়িতে আসার পর আমি শুধু আমার আব্বার কাছে শুইতে চাইতাম। আচ্ছা, মানে সবাই আমার অনেক বকতো, অনেক বকাঝকা করতো, এমনকি আমার অনেক মারতো এটা নিয়ে, যে বাবার কাছে কেন যাস? যে আমি বড় হয়েছি, আমার লজ্জা নাই, এই নাই সেই নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবার হাতে তো কখনো পানিনি। এবং যখন আপনি ক্লাস 7-এ পড়েন তখনকার ঘটনা এটা না? ক্লাস 7-8, ক্লাস 8-এ। ক্লাস 8-এর ঘটনা। এই সময় যখন বাবার কাছে গেল পিতৃস্নেহ পাওয়ার জন্য, তখন আবার সামাজিক ভাবে তার দিকে, হয়তো সেটা সমাজের দিক থেকে ঠিকই আছে, অন্যরকম একটা সেন্স তার উপর চড়াও হচ্ছে। বুঝুন, একটা মানুষের বেড়ে ওঠার জায়গাটা থেকে, একটা নারীর বেড়ে ওঠার জায়গাটা থেকে কতটা কঠিন হতে পারে যেটা ছিল রোজির শৈশব। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যেই সিচুয়েশনে, যেই পরিবেশে শিশুকে আমরা বড় করছি, সামহাও তার ক্যারেক্টারের মধ্যে, তার চরিত্রের মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে সেই পরিবেশটাকে সে অ্যাডপ্ট করে, এবং এটার রেজাল্ট তার জীবনে পড়ে। শুধুমাত্র তার জীবনে পড়ে না, তার চারপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের উপরে পড়ে, কারণ সে সেভাবেই অ্যাক্ট করতে থাকে। তারপর হ্যাঁ, তখন আমার আব্বা বাড়িতে আসার পর মানে আমি আমার দাদিকে ছাড়া আমার ঘুম আসতো না। হুম, আমার দাদিকে ছাড়া আমি কারো কাছে শুইতাম না। হুম, যতক্ষণ আমার দাদি আমার পাশে না শুইতো ততক্ষণ আমি শুইতাম না, আমার দাদির সাথে সাথে হাঁটতাম। হুম, হুম, হুম। তো আমার আব্বা আসার পরে আমি আর কারো কাছে যাই না। আচ্ছা, তো আমি জানি যে আমার জায়গা দিব না। হুম, তো কি করতাম, আব্বার সাথে ঘুমানোর জন্য মানে সন্ধ্যাবেলায় যে শুয়ে ঘুমের ভান করে থাকতাম, আচ্ছা, যে হয়তো যদি ঘুমাই থাকি বলবো যে থাক ঘুমাই গেছে, ডাকাডাকি করলো মানে আমি উঠতাম না, আচ্ছা, আচ্ছা। যে বুঝাইতাম যে আমি ঘুমাই গেছি। মানে বাবা ডাকলেও আপনি যেতেন না? না, আমার আব্বা বলতো যে আচ্ছা থাক, শুয়ে থাক। আচ্ছা, আচ্ছা। তো আমার সৎ মা মানে বাবার কাছে গিয়ে আপনি থাকতেন, কিন্তু কেউ ডাকলেও আপনি বাবার কাছ থেকে উঠতেন না? না। আচ্ছা, তো ট্রেনে উঠছি, এসএসসি পরীক্ষা দিছি। হুম, হুম, ওই সময় ভাইয়া মাঝখানে একটা কথা বলি, যে আমার প্রতিবেশী একটা কাকা ডাকতাম, ওনার একটা শালা আসতো, আমরা মামা ডাকতাম, দুষ্টামি করতাম। তো উনি ডেলি প্রতিদিন আসতো, বিকাল দিকে আসতো,
তো আসলে মানে ওই সময় কি প্রেম ভালোবাসা এই কিছু বুঝতাম না। কে আসতো যেন? মানে আমার কাকার শালা, কাকার শালা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রতিবেশী কাকার শালা। হুম। তো আসতো, তো প্রতিদিন বিকালে আসতো, আমরা দুষ্টামি করতাম, মামা ডাকতাম। তো কাকার শালা তো মামা, যে আমার চাচাতো বোন আছে ওর মামা ডাকে, তো আমার বোন মামা ডাকলাম, মামা না মামা ডাকতাম। তো এরকম করার পরে ভাইয়া ঘটনা হয়েছে, আমাদের প্রতিবেশী একটা চাচাতো ভাই আছে, সে আগে বিয়ে করছে। আচ্ছা। ঠিক আছে, সে একটা বিয়ে করছে, তার একটা বাচ্চাও আছে, তারপর বউটা সে ছেড়ে দিছে। তো বউটা ছেড়ে দেওয়ার পরে দেখতাম আমার দাদার সাথে আসতো আমাদের বাড়িতে, তো হুম। আমরা দুষ্টামি করতাম। তো হঠাৎ আমার বিয়ের প্রস্তাব দেয়। ওই ছেলে প্রস্তাব দেয় হ্যাঁ, দাদার কাছে? না আমার দাদার কাছে সরাসরি দেয় না, অন্য একজন দিয়ে আমার দাদার কাছে। ওনাকে ছেলে মেয়ে ছিল? হ্যাঁ ছেলে মেয়ে থাকা অবস্থায় ছেড়ে দিয়েছে, ওই অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো বিয়ে প্রস্তাব দেওয়ার পরে মানে জানে যে মানে ওটা সেও মানে এই বিয়েটা নিজের ইচ্ছাতে করে নাই, হুম। পরে নিয়ে আটকায় বিয়েটা করানো হয়েছে, আচ্ছা। সে কারণে মানে সে ই করতে পারে নাই। ওকে। তারপরে আমার দাদা একদিন দুদিন তিন দিন ই করতে করতে, তো সে প্রতিদিন কথাটা যখন অন্য কারো দিয়ে বলানোর পরে হুম। সে প্রতিদিন আমার দাদার কাছে এসে বসে থাকতো। আমি যখন এই কথাটা শুনছি, শোনার পর থেকে যদি দেখতাম ওরে, হুম। যতক্ষণ দেখতাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। মানে পছন্দ করতেন না? না ওই সময়টাতে কাউকে কি নিজের মন থেকে ভালো লাগতো? না না। ভালো লাগতো না। আচ্ছা। ক্লাস, আপনি এসএসসি পরীক্ষার পরের কথা বলছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওকে। তো সারাক্ষণ স্কুল নাই কিছু নাই, সারাক্ষণ ঘুরতাম, খেলতাম, খাইতাম। তো যতক্ষণ দেখতাম হ্যাঁ আসতো, হুম। ততক্ষণ আমি বাড়িতে আসতাম না। সেই আমাদের বাড়ির পিছনে একটা অনেক বড় একটা বন আছে, ওই বনের মধ্যে যাই সবাই মিলা এই যে দাঁড়িয়ে খেলতাম। হুম। সন্ধ্যার পরে বাড়িতে আসতাম। তারপর আমার দাদা আমার কয় যে হ্যাঁ, পড়াতে পড়াতে আমার দাদারে ফালাই দেয়, আমার দাদারও দাদিরও। তো হ্যাঁ রাজি হয়ে যায়, রাজি হইয়া আমারে কয়। তা আমি তো এটার মধ্যে কোনো সময় রাজি না। হুম। তো এর মাঝখান দিয়ে আমার সৎ মা উঠাই কি যে আমি এর সাথে প্রেম করছি, আমি এর সাথে প্রেম করছি, কারণ হ্যাঁ আমার বিয়ে করতে না পারলে হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যাবো, বিষ খাইবো, কারণ আমি বিয়ে করবো নাকে, রাজি নাকে। মানে যে ছেলেটা এসে এরকম করছে, আপনাদের বাড়িতে কাজ করে দিচ্ছে, সেই ছেলের সঙ্গে এই ধরনের কথা বলে হ্যাঁ আপনার সৎ আমার মা? সৎ মা, আচ্ছা। যে না তো প্রতিদিন হ্যাঁ বইতে, অথচ আমি মনে হয় তার সাথে ভালো করে কোনোদিন কথাও বলেননি? কথা বলেননি। আচ্ছা। তো এরকম করার পরে তো আমার দাদা দাদি বলতো যে আমার নাতিটা ছোট থেকে পালছি, তো এদের আবার অনেক জায়গা জমিন ছিল, হুম। ঠিক আছে, আমাদের তুলনায় অনেক ছিল। আচ্ছা। তো গ্রামের মানুষ যা বুঝে আর কি, যে ঘরের ভাত খায় আর কিছু না হোক অন্তত 3 বেলা আমার নাতি পেট ভরে এখন ভাত খাইতে পারবো। আচ্ছা। আমার দাদা দাদি ওটা বলতো। আচ্ছা। তো বলার পরে যাই হোক একটা পর্যায়ে মানে হ্যাঁ, সবার ইয়েতে গ্রামের পর্যন্ত, হুম। পরে একটা পর্যায়ে রাজি হইলাম। আপনি রাজি হয়ে যান ওই লোকটাকে বিয়ে করার? হ্যাঁ একটা পর্যায়ে রাজি হইলাম। ওই লোকটার নাম কি ছিল? ওর নাম মন্না। মন্না ছিল। আপনার চেয়ে বয়সে কত বড় ছিল? আমার সে বয়স মনে হয় 8-10 বছর হবে। 8-10 বছরের বড় হবে। আগে একটা বিয়ে করা ছিল এবং ওই সংসারে বাচ্চাও ছিল। কয়টা বাচ্চা ছিল? একটা একটি বাচ্চা ছিল। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে ছিল। কত বছর বয়স? ওই মেয়েটা হওয়ার 1 মাস না 2 মাস পরে বউটা ছেড়ে দিছে। মেয়েটাকেও আপনার এই ভদ্রলোকের সঙ্গেই ছিল নাকি না। নিয়ে গিয়েছিল? নিয়ে গেছে। নিয়ে গিয়েছিল। তো সবাই মোটামুটি জোরাজুরি করাতে আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ একটা পর্যায়ে মানে আমার দাদি দাদা অনেক কান্নাকাটি করে যে তোর সারা জীবন অনেক কষ্ট করছস, অনেক কি করছস, মানে এই ছেলের কাছে গেলাম তো 3 বেলা খেতে পারবি। হ্যাঁ যে আর কিছু না পাস অন্তত 3 বেলা ভাত খেতে পেট ভরা, আচ্ছা। ঠিক আছে। তো এটি করে আমার আব্বা কিন্তু রাজি না। আচ্ছা। তা আমার আব্বারে আমার সৎমা যখন ভুল বুঝাইছে যে আমি প্রেম করছি আমি বিয়ে দিত নাকে, তখন থেকে আমার আব্বু আমার আর দেখতে পারে না, আচ্ছা। ঠিক আছে। তো কি করবো, রাজি হয়েছি, বিয়ে দিল। তো ভাইয়া 5-6 মাস ভালো সংসার করছি, হুম। এখন সবাইতে মাইনা নিছি, কি করবো। হুম। আর এমন তো না যে আমি কারোর সাথে প্রেম করতাম, কারোর ভালোবাসতাম, যার কারণে আমার কোনো অমনীতি কি। হুম। তো 5-6 মাস ভালো থাকার পরে 5-6 মাস পর থেকে সে আমারে মানে অনেক টর্চারিং করে, যে আমার বাপের বাড়ি থেকে এটা দেয় না, হিটা দেয় না। হুম। ওই যে 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, 5,000 টাকা? আচ্ছা। 5,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, ওই 3,000 টাকা দিচ্ছে, 2,000 টাকা পাওনা ছিল। আচ্ছা। আমার আব্বা বলছে যে পরে দিব। তো এটা নিয়ে অনেক কথা বলতো। তো ওই সময় আমার একটা বেবি কনসেপ্ট করি আমি। হুম। হুম। তো যখন শুনছে যে আমার বাচ্চা হবে, তখন আমার আব্বা আমার বাড়িতে নিয়ে আসছে। আচ্ছা। বাবা কি তখন সৎমাকে নিয়ে দাদার সঙ্গেই থাকতো? হ্যাঁ বাড়িতেই আচ্ছা। থাকতো। এখন মানে আমার আব্বা বিয়ের পরে মানে আমার কষ্ট হইব দেখা বাজার, তো মানে আমার স্বামীর বাড়ির সাথেই বাজার,
আমার স্বামীর বাড়ি পার হয়ে আমাদের বাড়ি আসতে হয়। তো আমার আব্বা বাজার করলে দুটা মাছ কিনলে একটা মাছ আমার জন্য কিন্তু একটা বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা, মানে মনে হয় না ভাইয়া আমি সংসার করছি ঠিক আছে, আমার স্বামীর রোজগারের টাকা মনে হয় না আমি খাইছি, মানে সবসময় বাবাই দিয়ে আসতো। সব আমার বাবারটাই। তো এরকম করার পরে যখন শুনছে তা আমি তো বুঝতে পারি নাই যে আমার বাচ্চা হয়েছে। হুম, তো আমার শাশুড়ি শুনে বলতো মানে যে কার বাচ্চা কিসের বাচ্চা আমরা শুনছি না, মানে এত গ্রামের মধ্যে কি নিয়ম, হুম, হুম, এই বাচ্চা বলে কি এই শাশুড়ি গিয়া আমার বাপের গিয়া হলুদ দিত এই করতো। তা আমি জানি না বুঝি না। তা আমার আব্বা নিয়ে আসছে কয় যে যেমন সেটাও, মানে তাদের অনেক শখ একটা নাতি। জি, তো আমার আব্বা নিয়ে আসছে যখন আমি 6 মাসের প্রেগনেন্ট, তখন থেকে আমার নিয়ে আসছে। তো তখন থেকে আমারে আমার স্বামীরে আমার বাপে খাওয়াইতেছে 6 মাস থেকে। খাওয়াচ্ছে মানে কিভাবে? মানে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার স্বামীও আমার সাথে আমার স্বামীও চলে আসছে। কারণ আমার স্বামী কাজ করে ঠিক আছে, কিন্তু ওর কাজের টাকা দেয় না, মানে আমাদের উপরে খায়। এটা তো খুবই লজ্জাজনক কথা হলো তাহলে। ঠিক Okay, আছে। হ্যাঁ, তো আমার ছেলে হইলো, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে মানে সবাই অনেক খুশি। হুম, তো ছেলে হওয়ার পরে আমি 6 মাসের গর্ভবতী অবস্থায় বাড়িতে গেছি। আমার ছেলেটা হওয়ার 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে আসছে। হুম, তো এখন তো আমার ছেলে আমার সাথে দিব না আমার আব্বা, যে হেরা ছাড়া আমার ছেলেটার নাম রাখছে নাইম। হুম, 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 তো নাইম রে ছাড়া আমার আব্বা থাকতে পারে না। তো আমার যে ভাইয়া বাচ্চা হয়েছে আমি মানে ওইরকম আমার কোনো নাই। তো Okay. আমার আব্বা বলতো যে এই বাচ্চাটা ই করে লাইবো, স্যারা মারে লাইবো, এই করবো সেই করবো। হ্যাঁ, মানে আপনি বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চার দিকে অতটা কনসেন্ট্রেশন নাই। না। আচ্ছা, মানে বাচ্চা যে কি মা হওয়াটা কত গর্বের, আমি এরকম ওটা বুঝতেনই না আপনি। কিছু আচ্ছা। করতাম না। পরে এখন দেখা গেছে যে বুকের দুধ খাওয়াবো, বাচ্চা তো আর রাখা, যখন কাঁদতো আমার আব্বা কোলে করে নিয়ে আসতো আমার শ্বশুর বাড়ি, হুম, যে একটু বুকের দুধ খাওয়াইলে আমার আব্বা আবার নিয়ে চলে যেত। মানে কাছাকাছি ছিল নাকি আপনাদের? হ্যাঁ, পাশাপাশি আচ্ছা, নিয়ে যেত। তো তখন আমার বড় ছেলেটার বয়স 7 থেকে 8 মাস, জি। তখন মানে আমার উপর টর্চারিংটা একটু বাইরে যায়। এই যৌতুককে কেন্দ্র করে? হ্যাঁ, আচ্ছা, তো বাইরে যায় একটা পর্যায়ে আমারে একদিন আমারে অনেক মারে। হুম, হুম, হুম। আমার স্বামী, আমার শাশুড়ি আর আমার জাল, 3 জনে মিল্লা। তিনজনে মিলে গায়ে হাত তোলে? হ্যাঁ, মানে রাত্রেবেলা, কি কারণে গায়ে হাত তোলে? মানে এই টাকাটা নিয়া, মানে প্রতিদিন বলতো যে টাকার কথা। তো দেখা গেছে পরে সহ্য করতে না পারে আমি বলছি যে আপনারা যে 2000 টাকা পান না, 2000 টাকা কি আপনারা দিয়ে আসছিলেন? হুম, আর এ পর্যন্ত যে আমার বাপে যে খাওয়াইতেছে ই করতেছে হিরা দেন না, 2000 টাকাই দেন, হুম, দিত না, শুধু এটাই বলছি। হুম, তো আমি নাকি আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছি, এটা নিয়ে আমার শাশুড়ি এরা ঝগড়া করতেছে। তা ভাইয়া আমারে বকতেছে ই করতেছে, মানে আমিও কথা কাটাকাটি করতেছি। এমন সব আমার স্বামী শুনছে করে। তো এত আগে থেকে আমার শাশুড়ির কথা শুনে, আমার শাশুড়ি যা বলে তাই। কি কাজ করতো উনি? রিক্সা দিবে আচ্ছা, তো পয়সার রোজগার তো খারাপ থাকার কথা না। না, মানে ইনকাম করতো কিন্তু আমারে অশান্তি করতো, কষ্ট দিত। আচ্ছা, তো দেখা গেছে যে কষ্ট দেওয়ার পরে আমারে আমার বাড়ির যাইতে দিত না, আমার বাপের বাড়িতে। হুম, তো আমার আব্বা মানুষের কাছে শুনে যে আমার এই অশান্তি, মানে রাগ করে আমার আব্বা আসে না। তো আমার আব্বা করতো কি, এই যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি পাতার টুকরো কুড়াইতে যায় হুম, হুম, বাড়ির দিকে, তো ওদের পাতার খাসার ভিতরে বাড়ির মধ্যে ভাত তরকারি মানে পাতার ভিতরে করে দিয়ে দেয়। তো এটি দেখলে তো আমার শাশুড়ি আরো ঝগড়া করতো। আমি করতাম কি, আমার প্রতিবেশী একটা জালের ঘরে যাইয়া হুম, এটি খাইতাম, খাইয়া আবার মানে এগুলা পাগল রাই খাইতাম। আচ্ছা, আমার জালের মাইয়া আইনা দিত, ওই ঘরে বইয়া খাইতাম, ওই ঘরে আবার রাই খাইতাম। আচ্ছা, আচ্ছা, তো এরকম করতে করতে তো ওই দিন ভাইয়া ছিল বৈশাখ মাস, অনেক ঝড় বৃষ্টি, অনেক তুফান। তো কথা কাটাকাটির মধ্যে আমার মারে, তো এমন মায়ের দিচ্ছে। তো ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম এলাকায় এমনিতেও কারো করে কেউ যায় না, ঠিক আছে। সন্ধ্যার পরে কিভাবে জানি কেমন একবারে নীরব হয়ে যায়। পরে ওরা ভাবছে আমি মারা গেছি। ওহো, মারা গেছি ভাইবা, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ভালো না, মানে ওইখানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, মানে অনেক খারাপ জায়গাটা। তো ওটার মধ্যে মানে অনেক বড় একটা গর্ত আছে। আমাদের গ্রামে তো মাটির ঘর, ঠিক আছে, যে মাটি উঠায় ঘর দেয়, তো অনেক বড়, মানে এটার মধ্যে মানুষ নামলে উপরে থেকে দেখা যায় না, হুম, 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 নিচে থেকে উপরের মানুষ দেখা যায় না। তো এটার মধ্যে পানিয়ে ভর্তি। তো আমি মরে গেছি ভাইবা, রাত্রে মনে হয় 9:30 10টার দিকে, 8টা 9টার ভিতরে ঝগড়া হয়েছে, আমার মারছে। তো এতটুকু বলতে পারলাম আমি। তারপর যখন আমি অজ্ঞান হয়েছি, তখন হেরা ভাবছে আমি মারা গেছি। এখন তো ওদের বয় আমার করছে কি, রাত্রে করে 3 জনে নিয়ে মানে ওই গাতার মধ্যে ফালাই দিয়ে আসছে।
আমার বাচ্চা তো আমার বাপের বাড়িতেই থাকে, আমার সাথে থাকে না। তো ফালাই দিয়ে আসছে পরদিন সকাল 10টার দিকে, যে ছোট ছোট ছেলে মেয়েরা লাকড়ি টুকাইতে যায়, ওরা যায় দেখে আমি এখানে পড়ে রয়েছি। তো ওরা মানে বলতেছে যে আমার ছেলের নাম নাইম, তো যে নাইমের মায় না এই এর মধ্যে পানির মধ্যে গিয়া শুয়ে রয়েছে, ভূতে ধরছে। তো আমার দাদি না খবরটা শুনে মানে আমার দাদি একদম পাগল হয়ে গেছে, মানে পাগল যারা বলে আমার দাদি আমার বাবা। পরে শুনছি মানুষের কাছে ওরা বলছে যে ওরা কি করছে, আইসা আমার আনছে আমাদের নরসিংদী হাসপাতালে ভর্তি করছে, সদর হাসপাতালে। 2 দিন পরে আমার জ্ঞান ফিরছে। ওরা এই কাজটা করেছে মূলত যাতে করে আপনি যদি মরে যান তাহলে আপনার উপরে দোষ চাপাতে পারে। হ্যাঁ, বলবে যে আমার মানে ভূতে ধরছে, এই করছে, মানে ওই জায়গাটা ভালো না। তো তো ওরা ওরা করতেছে কি, ওরা বলছে আমার বাপের যে কালকে রাত্রে নাকি আমি আমাদের বাড়িতে গেছি, যে এই তো কইছে নাইমের অসুখ নাইমের আনতে যায়, আমরা কি জানি। নাইমের আপনার ছেলে? হ্যাঁ। তো আমি সুস্থ হওয়ার পরে সব বলি খুইলা বলার পরে আমার আব্বা কইতাছে যে থাক, যা হয়েছে এই পর্যন্তই শেষ, তোরেও আমি পালমো, সেরাও আমি পালমো। মানে ছেলেটারও পালবে আপনার ছেলে? আর আমারে দিবে না। হ্যাঁ, আমারও পালবে, আমার ছেলেও পালবে, আমার আর দিবে না। আচ্ছা। তখন মানে ভাই সংসার কি, জীবনটা কি, বাচ্চা কি একটু একটু বুঝি, তো আমার আর দিবে না। তো আমার আব্বা যা বলে আমি তাই করি। তো আমার আব্বা নিয়ে নারী নির্যাতন একটা মামলা করে ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নরসিংদী আচ্ছা জজ কোর্টে। তো আমার আব্বার সাথে যে মামলা করি, তো আমার আব্বা বলতেছে যে আমি চাই না যে তো সংসারটা ভাঙ্গা থাকে, একটা বাচ্চা চাই, কিন্তু হ্যাঁ একটু শাস্তি দিই। আর আমার দাদি বলতো যে না আর দিমই না, প্রয়োজন আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবো, আমার নাতির আমি খাওয়াবো। আচ্ছা, তো মামলা করার পরে কি হলো? তো মামলা করার পরে যখন কি জানি বলে যে নোটিশ আসে, যে আমি মামলা করে তারপরে ওদের বাড়িতে নোটিশ আসছে, আসার পরে নাকি আমার শাশুড়ি তো মানে অনেক দরজাল ওই লোকটারে দৌড়াই দিচ্ছে, মানে যে নোটিশ নিয়ে আসছে। হ্যাঁ, কিসের মামলা হয়তো মানে না, এসে লোকটাই যাইয়া মানে কোর্টে যাই বলছে। আচ্ছা। তো বলার পরে ভাইয়া আমি আর জানি না, আমার লাইফে আমি মানে কোর্ট মামলা দেখি নাই, করি নাই কখনো। তো গেছি, তো যখন মানে হাজরিয়া ডেট পালাইছে ওই দিন আমি, আমার দাদি, আমার আব্বা, আমার বাচ্চারা খুলে উঠে আসলো। তো বাজারে আমার আব্বা রিক্সা আনতে গেছে, আমরা দাঁড়ায় গেছি। তো যে দোকানের সামনে দাঁড়াইছি ওই দোকানেই বসা ছিল আমার স্বামী। তো আমাদের শোনায় বলতেছে যে আজকে জামু যে শ্বশুর বাড়ি লাল দালানের ভাত খাইতে, দেই আমার একটু আটকায় ফিরায়, মানে অনেক কিছু আপনাদেরকে শুনে বলছে। হ্যাঁ। তো আমার শাশুড়ি গেছে, আমার বাসুর গেছে, স্বামী গেছে, আমরা গেছি। তো যাওয়ার পরে ভাইয়া আমি শুধু আমার বাচ্চাটা কোলে নিয়ে কাঠগোড়ায় দাঁড়াইছি, এতটুকু বলতে পারবো। শুধু মানে কাঠগোড়ায় দাঁড়াইছি আমার বাচ্চাটা কোলে নিয়ে। আর এই জজ সাহেব উনি শুধু আমার বাচ্চাটা দেখলো, আমারে দেখলো, তারপর মানে ওদের আটকাই দিল। ঠিক আছে, এবার আটকাই দিচ্ছে। আটকাইছে পরে আমি মানে আমার কিছু জিজ্ঞেস করে নাই, না জিজ্ঞেস করে আটকে দিয়েছে। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করে নাই। তো জিজ্ঞেস করে নাই, তো পরে শুনছি আর কি, দ্বিতীয় হাজিরাতে যাওয়ার দিয়ে পরে শুনছি যে আমার বাচ্চাটা নাকি অনেক কান্না করছে ওর কাছে যাওয়ার জন্য, বাবার কাছে যাওয়ার জন্য। ওই যে জজ সাহেব ছিল উনি নাকি দোতলায় ছিল, তারাই নাকি দেখছে যে ওর বাপে মানে বাদাম খাইতেছে আর অন্য 2-3টা মেয়ের সাথে হাসাহাসি করতেছে। আচ্ছা। আমার বাচ্চাটা নাকি 2-3 বার ব্যথাও পাইছে বইরা, তাও ডাক দেয় নাই, নাই। আচ্ছা, তো আটকায় দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে জেলখানায় নিছে গা, আপনার জামাইকে জেলখানায় নিল, অ্যারেস্ট করছে। আচ্ছা। তো নেওয়ার পরে এখন হেরা আমার আর নিব না, হেরা যেমনি পারে যত টাকা লাগে এরা মানে ছুড়ে আনবো। আচ্ছা। এরকম করতে করতে ভাই অনেক জায়গা বিক্রি করছে আমার শাশুড়ি, বিক্রি করে টাকা খরচ করছে কিন্তু বাইর করতে পারে না। আচ্ছা। একটা পর্যায়ে বলতেছে যে দেখেন এর তো নারী নির্যাতন, কি জানি মা ও শিশু মামলা না কি জানি মামলা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মামলার নাম না বললেও চলবে। হ্যাঁ,
তো ওর বউ ছাড়া এই মামলাটা দাবি হইতো না, মানে আপনি গিয়ে যদি ছাড়াই নিয়ে আসেন তাহলে ছাড়াতে পারবেন, ওরা ছাড়তে পারবে না। নাতে পারবো না। আচ্ছা। তো আমার আব্বা বলছে যে ঠিক আছে পরে বার করে আনবো, কারণ আমার মায়ের নামে কও যে কতটুকু জায়গা লিখে দিত। আমার আব্বা বলতেছে হুম, কারণ এরা জায়গা লিখে দিব না, অথচ আমার আব্বা যতটুকু জায়গার কথা বলছে হুম, তার সাথে মানে 3 ডাবল জায়গা ওরা বিক্রি করছে। আচ্ছা। তো যখন এক পর্যায়ে পারে না তখন আমার বাচ্চারা অনেক কান্দে, বাপের জন্য অনেক কান্নাকাটি করে। হুম, তো একদিন জেলখানায় যাই দেখার জন্য, ঠিক আছে, যাওয়ার পরে জেলখানার মধ্যে অনেক কান্নাকাটি করে। আচ্ছা। তো কান্নাকাটি করার পরে আমার মায়া লাগে, তো বাচ্চাটাও কান্দে, হ্যাঁ ও কান্দে, থাক। মানে জামাইও কান্নাকাটি করছে? হ্যাঁ। তো ভাবছি যে ভাই জীবনে বাপ মা থাকা সত্ত্বেও বাবা মার আদর পাইছি না, আমার মতো কি আমার সন্তানও? তো ওই কথাটা বাড়িতে কারো কথা না বললে আমি আমার শাশুড়ির সাথে পড়তে যাই, যাইয়া তো আপোষ নামার মধ্যে আমি সিগনেচার করি যে আমরা মীমাংসা হয়ে গেছি, হুম, স্বামী স্ত্রী মিলে গেছি। আমি সাইন করে দেওয়ার পরে মানে ওরা জামিন দেওয়া দেয়। হুম, হুম, হুম। সেই কথাটা আমার বাপে শোনার পরে মানে আমার বাপে আরো অনেক রাগ, কেন তুমি করলা এটা? হ্যাঁ। যে তোরে মাইরা ফালাই দিছে, হ্যাঁ জাস্ট একটু শাস্তি দেওয়ার জন্য করছি, তোরে তো কইছি না যে একবারে দিতাম না। হুম, অনেক রাগ। হ্যাঁ, জেলখানাতে আসার 1 সপ্তাহ পরে আমার মামা শ্বশুর আইসা আমাদের নিচ্ছে। আচ্ছা। নেওয়ার পরে ও জেলখানাতে বের হওয়ার 2 মাস পরে আমি আবার প্রেগনেন্ট। মানে কনসিভ করেন আবার? হ্যাঁ। জেলে ছিল কতদিন? 3 মাস। 3 মাসের মতো জেলে ছিল। আচ্ছা, তারপর তো জেল থেকে আসার 2 মাস পরে আমি আবার হই। কনসিভ করেন? হ্যাঁ। তখন আমার বাপের বাড়ি, আমার বড় ছেলে তো বাপের সাথেই থাকে, দেয় না, হুম, ওর টেনশন করি না। হুম, তো দেখা গেছে একটা উসিলা পাইছে আমি নাকি করবো। তারপরে আসার 2 মাস পরে আমি আবার দ্বিতীয় বাচ্চা করি। করার পর দেখা গেছে আমার মানে আমি আমার সংসারটা গুছাইতে চাইতেছি, জি। কারণ সে একটা সূত্র ধরছে আমার জন্য, জমি বিক্রি করছে, এই করছে সেই করছে। মানে ওরা যে করছে আমি যে বলতাম, মানে মাঝে মধ্যে ভয় দেখাইতাম যে আমি কিন্তু মামলা উঠাই নাই, জি। আমার অশান্তি করলে মারলে আবার যাবো। তো এরা যে মানে একবারে আপোষনামা দিয়ে দিচ্ছে ওইটা আর আমি জানতাম না, ঠিক আছে, মানে একবারে করে মামলাটা উঠাই নিয়ে আসছি। হুম। আপনি কি মামলা একেবারে তুলে নিয়ে আসছিলেন? মানে আমি জানতাম না, ওরা বলতো যে জামিন নামা, কিন্তু আলটিমেটলি আপনি সাইন টাইন করে একেবারে মামলাটা তুলে দিয়েছেন, যাতে আর মামলা আর নাই। মানে ওরা ওই কাজটা করেছে, ওরা করছে, কিন্তু আপনি আমার ভাবে সাইন বলছে করে যে দিয়েছেন। জামিন নামা, তুমি সই দিলে তোমার মামলা থাকবো, তুমি খালি খালি কোনো রকম জামিনে যাবে। বাইর করে নিবা। আচ্ছা, আচ্ছা। মাসে কিন্তু মাসে। আলটিমেটলি মামলাটা উইথড্র করে নিয়েছেন আপনি। হ্যাঁ। ওকে, সেটা আপনি বুঝতে পারেননি, আপনাকে কারসাজি করে আপনার কাছ থেকে তুলে হ্যাঁ, নিয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, তারপর? তো তারপরে ওই আমার আবার অশান্তি করে। তো বারবার তো আর মামলা করা সম্ভব না, হুম, কারণ নিজের কাছে একটা লাগে। তখন আর মানে বাবার কাছে যাই, মানে কারো কাছে আর বলতেও পারি না যে আমার এরকম করে। হুম। তারপরে হ্যাঁ কাজ করে না, একদিন আচ্ছা। কাজে গেলে 2 দিন কাজে যায় না, 2 দিন গেলে 3 দিন কাজে যায় না, Okay. বাজার টাজার আনে না, মানে অনেক কষ্ট। ওকে। আমি মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে যাই করি, খাই। হুম, তো আমাদের এলাকায় নতুন একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তা আমি ফ্যাক্টরিতে চাকরি নিই। আচ্ছা। ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পরে কিসের চাকরিটা? যে স্পিনিং মিল, স্পিনিং মিল, মানে গার্মেন্টসের চাকরি? হ্যাঁ চাকরি নেই ভাইয়া, বেতন মাত্র, কাজ তো আমি আগে কোথাও কাজ করি নাই, হুম। 970 টাকা বেতন। ওই কনসিভ করার অবস্থাতেই? হ্যাঁ। আচ্ছা। তো মানে ওই সময় বুঝি নাই যে আমি কি করছি, তারপর যখন বুঝতে পারছি তখন কি করবো, এটা নিয়েই আমি কাজ করি, হুম, ঠিক আছে। তো এটা নষ্ট করার জন্য অনেক করছি। 2 দিন হাসপাতালেও গেছি, যাওয়ার পরে মানে যতদিনই বলছি যে আমি এটা রাখবো না, হুম, হুম। ততবারই মানে আমার বড় ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তারপরে বাদ দিছি যে থাক, তা আছে ভাগ্যে, আর করবো না। একটার জন্য আমি 2টা হারামো, পরে আর করি নাই। তো মানে এদিকটা ওই করছে কি যে এটা ওর না, এই বাচ্চাটা তার না, মানে আপনার জামাই মনু না কি যেন নাম ছিল? মন না। মুন্না। মুন্না আপনার সেকেন্ড বেবিটা অস্বীকার করছে যখন বেবিটা পেটে। হ্যাঁ, আচ্ছা। এই বাচ্চাটা তার না। আমার শাশুড়িও বলে, তাইও বলে যে বাচ্চাটা তার না, মানে স্বীকারই করে না, আমার অনেক টর্চারিং করে। কমপ্লেক্সিটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় শ্রোতা, একবার চিন্তা করে দেখুন। তারপর মানে ওরা বলতেছে যে আমি জেলখানায় ছিলাম, বাচ্চাটা আমগো না, এই সেই, ওরা কোনো কোডের কোনো
মানে উকিল টুকিলের হুম। হ্যাগোর সাথে ই কইরা যাইয়া আমার জেল খাটাইছে, হুম। অনেক বাজে মন্তব্য করতেছে। আচ্ছা। তো আমিও বলতাম, তর্ক করতাম যে ঠিক আছে তাহলে হিসাব করো, হুম। আপনারা সবাই হিসাব করেন, দেখেন দেখেন আমার বেবিটা আসলে তার কিনা হিসাব করে। যে দেখেন ওই কতদিন জেলখানায় ছিল আর জেলখানাতে বেরোনোর কতদিন পরে আমার বেবিটা হয়েছে, আপনারা ই করেন করে এটা নিয়ে অনেকদিন তর্ক বিতর্ক চলতো। তারপর মাঝখান দিয়ে কই থাক, ওরা যখন অস্বীকার করে যে এটা হ্যাগো না, এই কারণে আমি আর বেবিটা নষ্ট করবো না, হুম, হুম, হুম। ঠিক আছে। মানে আপনি জেদ চেপে গেল আপনার হ্যাঁ, প্রতি, হ্যাঁ। যে ওরা যখন বলতেছে যে এটা অন্য লোকের মানুষের, ঠিক আছে আমি আর এটা নষ্ট করবো না, ওকে। তা আমি আমার বেবিটা রাইখা দিলাম। আমার বেবিটা নিয়েই আমি কাজ করি। হুম, হুম। তো যেদিন নিয়ে আমার বেবিটা হইব জি। ওই দিনও আমি কাজ করে সারা অ্যাসিড ডিউটি করে সকাল 6টা বাজে ডিউটিতে গেছি, 2টায় আসছি। হুম, 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 হুম। 2টা বাজে ডিউটিতে আইসা রান্না বান্না করে গটর গুছায়া মানে রাত্র এসা নামাজের দিকে যায় আমার বেবিটা হয়। ওকে, ওকে। এটা কি মানে আপনার স্বামীর বাসাতেই হয় নাকি? হ্যাঁ, Okay. মানে আমার দাদি ওরা বলছিল আমার আব্বা তো আর আমার সাথে তেমন কথা বলে না এই ব্যাপারে, রাগ কইরা হুম, হুম, হুম। এমনি সবই দেয় আমারে, কিন্তু আমার সাথে বেশি কথা বলে না, ওকে। আমার খোঁজ খবর সবই রাখে। তো ওরা আমার বাড়ি থেকে আমার দাদি রে করে সবাই বলছে আমার বাড়িতে নেওয়ার জন্য। জি। তা আমি রাগ করে যাই নাই, যে বলছে যে এটা হ্যাগর না, ওকে, আমি বাড়ি যাবো না। ওকে। তা আমাদের ভাইয়া তেমন গড় ছিল না, অনেক ভাঙ্গা একটা গড় ছিল। হুম, হুম, হুম। তো সবাই বলতো যে এই ঘরে ডেলিভারি হলে কি হয় না হয়, কেমনে থাকবি। আমি বলছি যা হোক, তবু আমি এখানেই থাকবো। আমি এনেই থাকবো, যাবো না। ওকে। আমার শাশুড়ি অনেক বকাবাদ করতো, আমারে ঝগড়া দিত যে এই আমি যাইতাম না কি লেগে এসে। আমি বলছি যে আমার ইচ্ছা। আচ্ছা। তো একটা পর্যায়ে মানে ওরা আমার বাপের বাড়িতে বুঝতে পারে নাই যে আমি এই রাগ করে যাই না, হুম, হুম। ঠিক আছে। তো আমার দাদি বলতো যে তাইলে তোর যদি ডেলিভারি হয় তে আমরা কি প্রতিদিন দৌড়ে আইয়া তোর কাজ করে দিতে পারবো। হুম। তা আমি বলছি যে থাক, আমার কাজ আমিই করতে পারবো, ওকে। আমার কাজ আমিই করবো, তাও আমি যাইতাম না। আমার আব্বা ভাবছে যে মনে হয় আমার আব্বার সাথে রাগ করছি আমি। হুম, হুম। লাস্ট পর্যন্ত আমার আব্বাও আসছিল আমার নেওয়ার জন্য, আমি যাই নাই। ওকে। তো আমার শাশুড়ি করছে কি যে আমি কেন আমার বাপের বাড়িতে যাই নাই। হুম, হুম। তো ওই দিন যেদিন আমার বেবিটা হইব, আমার বড় ছেলেটা আমার সাথে ছিল। জি। তো যখন আমার মানে অনেক প্রসব বেদনা, তখন আমার বড় ছেলেটারে বলছিলাম যে আব্বু আমার দাদিরে যে বলো যে মার নাকি অনেক পেট ব্যথা করতেছে, খারাপ লাগতেছে, আপনারে মা ডাকে। মানে আপনার হাজবেন্ডের কথা বলছেন আপনি? না, আমার ছেলেরে বলছি যে, না, সেটাই তো, কাকে ডেকার কথা বলছেন? আমার শাশুড়িরে। শাশুড়িকে? আচ্ছা। হ্যাঁ। তারপর? তো আমার ছেলেটা গেছে, হুম, যাওয়ার পরে তো বাচ্চা মানুষ তো, হুম। রাত্র অন্ধকার তো, আমার ঘর থেকে শাশুড়ি ঘরটা একটু দূরে। জি। তা আমি আবার দরজার মধ্যে দাঁড়ায় রয়েছি, আচ্ছা। উকি দিয়ে রয়েছি যে ছেলেটা যাইতেছে। তা আমি শুনতেছি যে আমার ছেলেটা বলতেছে যে হুম। দাদি আমার মা না কানতাছে, পেট ব্যথা করতেছে, তোমার কইছে আইতা। ওকে। তো আমার শাশুড়ি আমার ছেলেটার উত্তর দিয়ে দিছে যে আচ্ছা তোর মায়ের যাইয়া কই, যদি তোমার অনেক খারাপ লাগে তাহলে ডাক দিত। ওকে। এই কথাটা বলার পরে যে ভাবছি যে কিরে, উনি জানে আমার এরকম অবস্থা, হুম, হুম, হুম। তারপর এটা সময় তো এরকম একটা উত্তর দেওয়াটা টানের হয়েছে। হুম। রাগ করে আমার ছেলেরা মানে এদিকে হচ্ছে ব্যথা যন্ত্রণা, জি। ওদিকে আমার শাশুড়ির উপর রাগ করে আমার ছেলেরা অনেক বকাবাকি করতেছে। ওকে। তো মানে আমার শাশুড়ি এই কথাটা শরীরের মধ্যে অনেক মানে আমার ছেলেরে মাইরা যে রাগটা করছে। ওকে। তো মানে একজনের রাগ আপনি আরেকজনের উপর ঝেড়েছেন আর কি? হ্যাঁ, তো আমার ছেলেটা ঘুমায় গেছে, আমি তো ব্যথায় ছটফট করতেছি। তো এমন একটা মানুষ নাই যে আমি আমার বাড়িতে একটা খবর দিব, হুম। মানে এই যে কান্না করতেছি আসে না, কেউ আসে না। তো না আসাতে হঠাৎ আল্লাহর অসীম রহমত, মনে করেন আমার বাচ্চাটা খালি করেই হইলো, হুম, হুম, হুম। ঘরে কেউ না, আমি একাই। তো এখন তো আর আমি কিছু ই করতে পারি না। হুম। পরে আমার জালের একটা নাতি আছে, ও যাইতে দিছিল আমার দরজার সামনে দিয়া। জি। পরে ওরে ডাইকে আমি বলছি যে মানে আমার জেডাই রে হুম। যে আমার দেবরের নাম কালু, তো জি। পরে আমি খুশি যে কালুর মারে গিয়া কবি যে নাইমের মা ডাহে। ওকে। পরে বলার পরে আমার জেডারি দূরে আসছে, আইসা মানে আমারে বকতাছে হুম। যে তোমার এই অবস্থা, তুমি আমার একটা খবর দিতা, আমার একটা ডাক দিতা। পরে মানে তানের কইলাম আর কি, এমনি তানের অনেক মায়া, আচ্ছা। মানে ঝগড়া করে সময় অনেক করবো, কিন্তু কারো বিপদের সময় উনি আর ই করে না। আচ্ছা। পরে যা করার উনি সব করছে। তারপরে আমার শাশুড়ি আসছে, পরে মানে বাচ্চাটা সব দোয়া মুসা টুসা ই করছে, পরে আমার শাশুড়ি আসছে। হুম, হুম, হুম। আসার পরে মানে আমার শাশুড়ি, আমি আর কথা বলি নাই, কেন আসতে ভালো কথা, কি হয়েছে। আমার শাশুড়ি বলতেছে যে সেরা হয়েছে। আমার শাশুড়ি দেখছে গেছে। দেখে চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে হুম। তো আমার ওর বাকে আসছে বাজার থেকে, আসার পরে এখন দেখছে, কারণ আমার বাড়িতে যে খবর করছে। হুম। তো আমার বাড়ি থেকে সবাই আসছে দূরে রাত্রে। আসার পরে এখন আমার শাশুড়ি ঝগড়া করতেছে মিষ্টি খাওয়াইতো আমার বাপের। আচ্ছা।
তো আমার বাপের যে কথাটা মনে রাখবো আমি জানতাম না। আমি ভাবছিলাম যে রাগটা মনে হয় আমার ভিতরেই আছে, যে বলছে বাচ্চাটা হ্যাঁ করবো না। তা আমার আব্বা তো ঝগড়া করছে যে আপনার নাতি হইতো তাইলে আপনাদের মিষ্টি খাওয়াইতাম, এটা তো মানুষের। মানে এটা আসলে ওই ওনাদেরকে ঠ্যাস দেয়া কথা যেটাকে বলে, মানে হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের ইয়ে করেন হ্যাঁ, শিক্ষা মানে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে মনে হয় রাগটা আমার ভিতরেই আছে, আমার আব্বা যে রাগটা মনে রাখছে বুঝতে পারি না। আচ্ছা। তো আমার শাশুড়ি আমার আব্বার সাথে ঝগড়া করছে, মিষ্টি ছাড়া কে আইছে, হুম, নাতি হয়েছে মিষ্টি নিয়ে আইছে না কে। হুম, তা আমার আব্বা আমার শাশুড়ি বলছে যে আপনার নাতি হইতো তাহলে মিষ্টি নিয়ে আইতাম, হুম। এটা তো মানুষের, এই জায়গায় কই মিষ্টি খাওয়াবো। আমি তো আরো আসছি যে না আপনারা আমার মাইয়ারই আমার গলায় ঝুলাই দেন, ওকে। তো এইখানে আবার মিষ্টি কোথায়, তেরে নিয়ে চলে গেছে। তা আমার শাশুড়ি আমার বাবার সাথে ঝগড়া করছে, তো ঝগড়া করছে পরে এক পর্যায়ে আমার বাবা বলছে কয় কে আপনি নিজেই তো স্বীকার কইছেন আমার মায়ের মারছেন, অশান্তি করছেন, হুম। কম করছেন মায় ঘুরতে, এখনো তো স্বীকার করেন না। আচ্ছা। তো এ পর্যায়ে গেল, যাওয়ার পরে বাচ্চাটা আস্তে আস্তে বড় হইলো, ওর নাম রাখা হইলো নাদিম। হুম, তো আমি আবার কাজ করি, আমি চাকরিটা ছাড়ি নাই। আচ্ছা, তো তখন আমার ডেলিভারি হয়, 1 মাসের জন্য ছুটি আনছি, আচ্ছা। স্যার আমার ছুটি দিচ্ছে, বেতন দেয় নাই কিন্তু চাকরিটা রাখছে। হুম, হুম, তো 1 মাস পর থেকে বাচ্চাটা মানে তখন তো আর নাইট ডিউটি করতে পারি না, জি। তখন আমি স্যারের কাছে বইলা আমি সকাল 8টায় যাই, রাত্রে 8টায় চলে আসি, ওকে। 12 ঘন্টা ডিউটি করি, যে রাত্রে বাচ্চাটা নিয়ে থাকতে হবে। তো এই অবস্থায় চাকরি করতে থাকি, সারাদিন বাচ্চাটা আমার দাদি রাখে, হুম, 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 সারাদিন আমার দাদি রাখে, আমি ডিউটি থেকে আইসা তো রাত্রে যে বাচ্চা নিয়ে আসি, আচ্ছা। আবার সকালবেলা 8টা বাজে যাওয়ার সময় যে আমার দাদির কাছে দিয়ে আসি। আচ্ছা। সারাদিন যে গরুর দুধ টুধ খাওয়ায় আগলাটা, হুম, তো এইভাবে আমার বাচ্চা বড় হয়, আমি কাজ করি, কাজ করতে করতে ভাই আমি আবার আমার বেবি হয়। আরেকটা কনসেপ্ট করেন আপনি। হ্যাঁ। কিন্তু কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং ছিল না আপনাদের? মানে বলছি না যে ওরকমের কোনো মানে সংসারের অশান্তি মানে আমার ছিল না। আপনার দিকে কোনো কনসেন্ট্রেশনই ছিল না? না, আচ্ছা, ঠিক আছে, বলেন। অনেক টেনশনে যে কি করবো। তো সবাই বলে যে অল্প হলেও তো লেখাপড়া করছো, এটা কি। তো আমি কই যে লেখাপড়া করছি ঠিক আছে, কিন্তু আমার তো সব দিকেরই তো আমার মাথার নাই। হুম। তো যাই হোক আমার বাচ্চা হইলো। 3 নম্বর বাচ্চাটা হলো? হ্যাঁ, আমার 3 নম্বর বাচ্চাটা হয়েছে, 3 নম্বরটা ছেলে। আচ্ছা, 3টা ছেলে? হ্যাঁ, 3টা ছেলে। তো মেজর ছেলেটা হওয়ার পরে ওর বাপে মেজর ছেলেটা হওয়ার 6-7 মাস পরে ভালো হয়ে গেছে, মানে আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, আচ্ছা। মানে কাজ করে ভালো মতো। হুম, তো দেখা গেছে ওই ভালো হওয়ার পরে বাজার টাজার করে কাজ করে, হুম। এমন যাই কাজ করে আমার কাছে আইনা দেয়। হুম, তো জমায়া আমরা একটু মানে আমাদের অবস্থাটা একটু ভালো হয়েছে। জি। তখন মানে থাকার মতো একটা ঘরও ছিল না। আচ্ছা। তো আমি চাকরি করে কিছু রাখছি, ওর বাপের রেন্টে জমাইছি, তারপর জি। আমাদের গ্রামে যে সমিতি করে হুম, ব্যাংক থেকে লোন উঠায়, হুম, এভাবে লোন টোন উঠায়া অনেক বড় করে একটা ঘর দিচ্ছি, আচ্ছা, যে অন্তত আমার ছেলেরা তো ঘরে থাকতে পারবো ঝড় বৃষ্টির মধ্যে। জি। অনেক বড় একটা ঘর দিচ্ছি, তো ঘরে টিভি আনছি, সবই করছি। তো আমার বাসুরে জায়গা বিক্রি করবো, তো আমার বাসুরে জায়গা বিক্রি করবো, এখন আমার তো শ্বশুর নাই, তো সবার লাগে, ওরা নাকি পাইছে কই থেকে জায়গা। জি। তো আমার এরা 4 ভাই, তো 4 ভাইয়া 25,000 করে টাকা পাইছে। আচ্ছা। তো 25,000 করে টাকা পাওয়ার পরে ওর বাপের আমি বলছি যে দেখো এই টাকাটা দিয়া হয়তো আমরা একটা ক্ষেত রাখি, মানে আমাদের একটা হাজার রাখে গ্রামে, জি। যে একটা ক্ষেতের উপরে দিয়া তুই না তোর নকটা কাজ করি, আচ্ছা। ওর বাপে দোকান দিব, বাজারে দোকান দিব। হুম, তো আমার আব্বা বলতো যে দেখ এমনিতে তো তোর অশান্তি, এমনি অশান্তি, এখন যদি দোকানটা দেয় তো দেখা গেছে রাত্রে 12টা 1টা আইবো, জি। তুই এক সাইডে, তোর উপরে আরো জানি কত কি কথা উড়ায়, ঠিক আছে। তো ওরা অনেক বুঝানোর পর দোকান দিবই। হুম, তো এর মাঝখান থেকে আমি আবার 30,000 টাকা উঠাইছি আচ্ছা, ব্যাংক থেকে, আচ্ছা। তো সব টাকা নিয়ে দোকান দিব। তো ওই টাকাটা নিয়ে করছে কি, আমাদের গ্রামের জন্য আমার ছোট ছেলেটা হয়েছে, ছোট ছেলেটা হওয়ার 5 দিনের দিন হুম, আর গ্রামের অন্য একটা মেয়ে নিয়ে আসে সিলেট মাজারে গেছে আচ্ছা। ঘুরতে, এই যে গেল আর কোনো খবর নাই। আপনার হাজবেন্ড? আমার ছেলেটা 5 দিনের রাইখা গেছে, যেহেতু আর আসে নাই, সিলেট মাজারে গেছে, তা আসে না কি করবো, মারা গেছে, এই করছে সেই করছে। তা আমার শাশুড়ির সাথে কিন্তু যে যোগাযোগ আছে ওটা মানে আমার শাশুড়িও বুঝতে দেয় নাই। মানে আপনিও জানেন না বিষয়টা? না, আমি 3টা বাচ্চা নিয়ে আপনি একা একা? 3টা বাচ্চা নিয়ে এখন আমি একা, তো আমি কি করে চলবো, মানুষের বাড়িতে কাজ করি, আমি চাকরি করি, এভাবেই চলতে থাকি। তো একটা পর্যায়ে আমার ছোট ছেলের 5 দিনের রাইখা গেছে। আমার ছোট ছেলের বয়স যখন 1 বছরের হয়েছে, তখন আমি মানে আমার দেবর বাসুর হেরা ঝগড়া করে করে আমি একলা করতে পারি না, তখন আমি চলে আসছি আমার বাড়িতে, আচ্ছা। যে মানে তাদের সাথে আর আমি উঠতে পারতাছি না। হুম,
তো আমি বাড়িতে চলে আসছি। আমি 1 বছর পরে যখন বাড়িতে আসছি, আমি বাড়িতে চলে আসার 1 সপ্তাহ পরে সে বাড়িতে আসছে, আচ্ছা। আমার হাজবেন্ড বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পরে আমি করছি কি যে রাগ কইরা যে ছোট ছেলেটা মানে সবাই বলতেছে যে বাচ্চাটা যে দিয়ে তাইলে অন্তত হ্যাঁ তোর নিবো, কারণ ছোট বাচ্চা তো পুরুষ মানুষ পালা সম্ভব না। তো সবার কথা শুনে আমি আমার ছোট ছেলেটা নিয়ে রাগ করে দিয়ে গেছি যে আমি পালছি অনেকদিন, আমি আর পালতাম না, আমি আর পারি না, আচ্ছা। আমার বাপেও পারে না, আমিও পারি না, এটা করে দিয়ে গেছি। ভাইয়া বিশ্বাস করবেন না, আমার বাচ্চাটা দেওয়ার পরে মানে 1 ঘন্টার ভিতরে এসে 50,000 টাকা আমার বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে। আপনার বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে। আপনার হাজবেন্ড নিজে? হ্যাঁ। তারপর? ও বাচ্চাটা বিক্রি করে দিছে। তা আমি তো রাগ খেয়ে গেছি। তো আমার অনেক অশান্তি থাকলো ভাইয়া, আমার যে 3টা বাচ্চা, সে তো কোনোদিন আমার বাবা আমার 3টা বাচ্চা যাতে কোনো খারাপ ব্যবহার করে না, আমার বাচ্চাদের এত আদর করে। মাঝে মধ্যে যদি রাগ করে আমি কি করি, তো আমার বাবা আমারে বহে চেহারা কি করছে। আমি কখনো মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আমার বাচ্চারা যদি রাইকা বাড়িতে গেছি, তা আমি বাড়িতে উঠতে পারছি না। আমার আব্বা বলতো যে হ্যাঁ কি অপরাধ করছে, চেহারা করে রাইখাইছকে, এটি তোর ভবিষ্যৎ। যদি ঝগড়া করে আমার বাপের নিয়ে যেতে পারছি আমার বাচ্চাগুলা, তাহলে আমার বাপে আমাদের টাকা দিচ্ছে, বাড়িতে না তো দিছে না। আচ্ছা, তো বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে। আমি তো দিয়া বাড়ি যেয়ে বয়ে বলি না কারো কাছে যে আমি বাচ্চা দিয়ে আসছি। আমি তো ভাবছি যে ছোট বাচ্চা দিয়ে আসছি, আমরা শুরু করলে কিছুক্ষণ পরে নিয়ে আইবো। পরে আমার দাদি বলতেছে যে আমার ছোট ছেলের নাম রাখছে সুজন। আমার দাদি বলতেছে সুজন কই গো, আমি কথা বলি না, আমি ঘরে যাই কান্দি। পরে হঠাৎ কেনা জানে বাজার থেকে কইতেছে যে বাজারে যে কাগজ করতেছে, কাগজ করে লিখিত করে দিয়ে দিচ্ছে। ওরে করতেছে কয় রুকসানার ছোট ছেলেরা দেখছি এই জামাই কাজে জানি কাগজ করে দিয়ে লাইতেছে, 50,000 টাকা লইছে। পরে আমার দাদি দৌড়ে গেছে, আমার দাদি দৌড়ায় যাইয়া আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান সবাই দৌড়া আমার ছেলেটা নিয়ে আসছে। তারপর মেম্বার চেয়ারম্যান হ্যাঁ জিজ্ঞাসা করে কয় তা আমার দিয়ে গেছে, আমি কি করবো, আমি ফালতার মু ছোট বাচ্চা, আমি ফালমু, এগুলো নিত না। তারপরে আমরা বাচ্চাটা নিয়ে আসছে, আসার পরে আমি 3টা বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে তাই কাজ করি। কিন্তু আমার সৎমার অত্যাচার এত বাড়ে যা বলার মতো না। তো আমার বাচ্চারা একটু বড় হয়, দুষ্টামি করে, মানুষের সাথে ঝগড়া করে, এর নিয়ে আরো অনেক অশান্তি। আমার ছোট ছোট চাচাতো ভাই আছে, তাদের সাথে ঝগড়া করে। তো আমি তো বাড়িতে থাকি না, আমার দাদি আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। আমার দাদিরে আমার ছেলেরা মা ডাকে, এখনো আছে আমার দাদি। আমার ছোট ছেলেটা জানে আমার দাদি ওর মা। তো আমার বাচ্চা কোলে নিয়ে হাঁটে, আমার দাদিরা আমার কাকিরা খাবার দেন না, আমার সাঁজেরা খাবার দেন না। নাতি পালছে যারা জীবন, নাতির ঘরের বুদ্ধি লইয়া পালে, বুড়ির কত তেল হয়েছে, বুড়িরা আরো বিয়া দেব, মানে অনেক বাজে বাজে কথা বললে। আমার দাদি কান্দে, কিছু বলতে পারে না। এইসব কিছু দেখা ভাই আমার বাড়িতে ভালো লাগে না, আমি বাড়িতে চলে যাই। বাড়ি থেকে বের হয়ে যান? বাড়ি থেকে বের হয়ে যাই, কারণ আমার জীবনটা এতই এর মধ্যে গেছে, আমি আর লোড নিতে পারতেছি না। কোথায় বের হয়ে গেলেন? বের হয়ে যাই, তাদের সাথে চাকরি করতাম। আমি জানি একটা মেয়ের সাথে আমি সব বলতাম আমার কথা, তাই কইতো এক কাজ কর, তোর বাচ্চা তোর দাদি পালে, তো তুই চাকরি কর, এটা কোয়ার্টারে থাক, মিলের ভিতরে কোয়ার্টারে থাক। আমি স্যারের কইয়া তোর ভিতরে একটা কোয়ার্টারের মধ্যে একটা লয়ে দেয়, সিট লয়ে দেয়, কোয়ার্টারে থাকবি, বেতনে টাকা বাড়িতে পাঠাই দিবি, তোর কোয়ার্টারে ভাড়া লাগতো না, তোর খাওয়ার খরচটা টাকাটা বাড়িতে পাঠাই দিবি, আর সপ্তাহে একদিন ছুটি আছে যাইয়া যাই দেখাবি। তো এর বুদ্ধিমত্তা ভাই আমি কোয়ার্টারে থাকে কাজ করি। তো কাজ করার পরে আমি যখন পুরা কাজ শিখে লাইছি, তখন এই যে আমাদের বাবুরহাট বলে, নরসিংদী বাবুরহাট, মানে বাচ্চা কাছে আপনার দাদির কাছে রেখে এসে আপনি কোয়ার্টারে কাজ শিখলেন? ওকে, কোয়ার্টারের থেকে কাজ করেন আর কি? হ্যাঁ। তো নরসিংদী বাবুরহাট যে বলে, ওইখানে একটা গার্মেন্টস হয়েছে আবার। তো এখানে আমার বেতন 3,000 টাকা। তো ওইখানে নাকি বেতন 5,000 টাকা, হাজিরা বোনা সবকিছু সব টোটালি খরচ মিলা 6,000 টাকা বেতন। তো মানে অনেকেই চলে যাইতেছে আমার সাথে। তা আমি বলছি যে ঠিক আছে তাহলে আমিও যাবো, আমি এখানে 3,000 টাকা পাই, এখানে 6,000 টাকা না, আমি যদি একটা বাসা ভাড়া থাকি আমার 1,000 টাকা বাসা ভাড়া লাগবো, তাও তখন 2,000 টাকা থাকে।
আমি ওইখানে যাই চাকরি নেই, তো একটা রুম ভাড়া নেই 500 টাকা, ছোট্ট একটা বারান্দার room, জি যে শুধু আমি থাকতে পারি। তো 500 টাকা রুম ভাড়া। ভাইয়া যে বাড়িতে রুম ভাড়াটা নেই, মানে বাড়ির লিটা এত ভালো, আমার মনে হয় যে উনি আমার মা, উনি আমার এত বোঝায়, এতই করে। এমন আগে আসার সময় ওনার ফোন দিছি, তুই কালাম আমি চাইতেছি আমার জীবন লাইফ স্টোরি বলার জন্য। উনি আমার এতই করতো, উনি নিজে না খাইয়া খাই আমার খাওয়াইতো। আমি বাজার করতাম না, আমি উনার উপরেই খাইতাম। ও কইতো যে আমার বাচ্চারই দেখা ওনার মায়া লাগতো, আমার জীবনের কথাগুলো শুই না দেখা ওনারে নিয়ে গেছিলাম আমার বাড়ি। যাওয়ার পরে দেখাইছে, সব দেখার পরে কইতো ওনারা মাঝে মধ্যে রুম ভাড়া সহ 1000 টাকা দিতাম মাসে। এমন করে ওনার বাড়িতে চাকরি করি। তো হঠাৎ করে আমার একটা বান্ধবী একটা ছেলের সাথে প্রেম করতে, তো প্রেম করার পরে বিয়ে করব। তো বিয়ে করব, তো ওর সাথে কোর্টে গেছি। আচ্ছা কোর্টে যাওয়ার পরে যে কোর্টের মুহুরি আছে, ওই একটা মুহুরির সাথে পরিচয় হয়। হঠাৎ উনি দুষ্টামি করে, তখন আমি একটা মোবাইল নিছি। হুম, তো দুষ্টামি করে উনি বলতেছে যে তোমার নাম্বারটা দিয়ে যাও। তা আমি দুষ্টামি করে নাম্বার দিয়ে আসি। ওইখান নতুন মোবাইল নিছি, এমনিতেই শুধু নাম্বার উঠাইতাম, ফোন দিতাম, শুধু শুধু বানায় বানায় ফোন দিতাম। তো ভাবতাম যে ফোনে কথা বলে জানি কেমন লাগে। হ্যাঁ তো দিয়ে আসছি। উনি কথা বলতো, আমি কথা বলতাম, উনি কোর্টের মুহুরি। তো একটা পর্যায়ে মানে তানের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। তো আমার সবকিছু উনি জানে, আমার লাইফ স্টোরি সবই জানে। জানার পরে সবকিছু যাই না, উনি আমার সাথে মানে একটা অফার করে সম্পর্ক করা। তো উনি কি বিবাহিত ছিল? হ্যাঁ, উনি বিবাহিত ছিল, উনি আপনার সবকিছু জেনেছে এবং এটা খুব স্বাভাবিক। আপনার সম্পর্কে বুঝতে পেরেছে যে আপনার একটা সাংসারিক দুর্বলতা আছে, এটা খুব সহজেই বোঝা যায়। তারপরে উনি অফার করে। অফার বলতে কি, প্রেমের সম্পর্ক নাকি অন্য কোনো ধরনের অনৈতিক সম্পর্ক? না মানে আমার বিয়ে করব, এরকম একটা কথা বলে। আমার বিয়ে করব। তখন তো আপনার ডিভোর্স হয়নি হাজবেন্ডের সঙ্গে? ডিভোর্স কি হয়েছে? হ্যাঁ, আমি পরে ওর বাবার ডিভোর্স দিয়ে দিচ্ছি, ওর বিয়ে করছে। মানে না না, আপনি যখন এই সম্পর্কের সঙ্গে জড়াচ্ছেন, মানে এই ধরনের যে আপনাকে মুহুরি অফার করেছে, তখন কি আপনি ডিভোর্স? হ্যাঁ, তখন আপনি ডিভোর্স হয়ে গেছেন? হ্যাঁ, যখন আমার বাচ্চাটা বিক্রি করে ফেলছিল তখনই আপনি ডিভোর্স দিয়ে তখনই divorce। ডিভোর্সটা দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তারপর। তারপরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি তো সবই জানেন। উনি আবার আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল, আচ্ছা ওনার আব্বাও মুহুরি ছিল, আমার আব্বার সাথে পরিচয় ছিল। আচ্ছা। ছোটবেলা যাইতাম, দেখতাম, ওই সময়তেই উনি ই করতো। আচ্ছা তা আমি বুঝতাম না, ওই সময় বুঝতাম না। তো যখন ফোন নাম্বারটা দিয়ে আসার পরে উনি বলতো যে এই ছোটবেলা তুই ই করতেছিস, আমার নেদে করে করতো যে তুই তো আমার পাত্তাই দেস না, ই করিস না, সেই না। তো মানে অনেক কিছু করার পরে আমি কইতাম ওই ছেলেটার নাম জুয়েল। হুম, তো বলতাম যে জুয়েল ভাই, আপনি তো আমার সবই জানেন। আমার যেমন না যে আপনি কিছু জানেন না, আমাদের বাড়ির যা নায়েন সবই জানেন। পরে কইছে যে সমস্যা কি, তুই চাকরি করবি, তোর খরচ যা আছে আমি দিমু, তুই চাকরি করবি, চাকরি করে তোর চাকরির টাকা তোর ছেলে পালবি। হুম, হুম, তো অনেক কিছু কইরা তো হঠাৎ একদিন বলতেছে তার সাথে বেড়াইতে যাওয়ার জন্য। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো আমি তো ওর সাথে বেড়াইতে যাই নরসিং দিয়ে হাতির দিয়া। পরে শুনতে পাচ্ছি যে ওর মামা না, বলছে যে ওর মামার বাড়িতে। হুম, পরে শুনছি যে ওই যে সে তো মুহুরি মানে আসে মামলার জন্য, ওর সাথে ওই পরিচয়। হুম। তো ওইখানে যে পরিচয় দিচ্ছে যে আমরা স্বামী স্ত্রী, ঠিক আছে। তো ওইখানে রাত্র থাকছি, তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন। ফিজিক্যাল রিলেশন হয়ে যায়? হ্যাঁ। ওকে। তারপর ওইখান থেকে আসার পরে তার ওনার সাথে আর আমার যোগাযোগ নাই। তো মানে যোগাযোগ নাই বলতে? মানে ওইখান থেকে আসার পরে আমার আর ফোন দেয় না, আমি ফোন দিলে আর ধরে না। মানে এই সম্পর্কটা হওয়ার পরে আর ফোন দিলে ধরে না? না। আচ্ছা, তো মুহুরি কি বিবাহিত ছিল ওই সময়? হ্যাঁ, আমার বিবাহিত। তো কি বলছিল আপনাকে বিয়ে করবে, কিভাবে বিবাহ করবে? আগের বউটাকে ডিভোর্স দিয়ে বা এরকম কোনো কিছু? না, ওইটা বলছে না, বলছে দেখাইছে মানে আমাদের আর্থিক অবস্থাই, ওদের আর্থিক অবস্থা ভালো, হুম, তো দুটো বউ সে চালাতে পারবে এরকম? নরসিংদীর ভিতরে 2টা বাড়ি আছে, 5 তলা, আচ্ছা। মানে সব দিক দিয়েই ভালো, আচ্ছা। ঠিক আছে। তা আমি স্বীকার করতাম না যে দেখেন এটা কোনোদিন সম্ভব না। হুম, আর আমার 3টা বাচ্চা, আমার 3টা বাচ্চা, এটা আপনি নিজে জানেন, নিজে দেখছেন, এটা সম্ভব না। পরে তাহলে অনেক কিছু বুঝাই পরে আচ্ছা ঠিক আছে, এত লোকে ফোনে কথা বললে এত না, তা আমরা এক জায়গাতে বেড়াই গা, পরে এখানে যাই কথা বলবো। হুম, তো ওর সাথে গেলাম, ওইখানে যে পরিচয় দিছে যে আমি বউ, আমি স্ত্রী পরিচয় দিছে। দেওয়ার পরে ওইখানে তো আর তেমনই করতে পারি না। হুম। তো বাধা সবাই- দেওয়ার কোনো সুযোগ ছিল না না। এবং আপনার সুযোগের সে সদ্ব্যবহার করেছে। তারপর মানে ওইখান থেকে পরদিন সকালে আসার পর থেকে সে আর আমি ফোন দিলে আমার ফোন ধরে না, কাইটা দেয়, কন্টিনিউ আমার নাম্বারটা ব্যাক লিস্টে থাকে। হুম, তো আমি যদি অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দেই, মানে আমার কণ্ঠটা শোনার পরেই ফোন কেটে দেয়? ফোন কেটে দেয়। আচ্ছা। অনেক সময় দেখা গেছে যদি ব্যাক লিস্ট অন করে
অফ করে নাম্বারটা চালু থাকে, তো অন্য ছেলেদের দিয়া ফোনটা রিসিভ করা, বিভিন্ন ধরনের কথা বলানোর পরে অনেক কিছু ভাইবা, নিজের জীবন থেকে একটা দুর্ঘটনা ভাইবা মাথা থেকে ফালাই দিছি। আচ্ছা থাক, আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট, আচ্ছা হয়তো ঘুমাইছিলাম, স্বপ্ন দেখছি, ঘুম ভাঙছে, স্বপ্ন শেষ, ওকে ওইরকম একটা ভাইবা জীবনটা আবার স্বাভাবিক মাইনা নিছি। আচ্ছা তো চাকরি করতেছি ভালো, তো ভালো চাকরি করার পরে কি কারণে জানি 2-3 মাস পর আবার নরসিংদী যাই কোর্টে। যাওয়ার পরে ওনার সাথে দেখার পরে মানে উনি আবার সেই আগের মতো, তো উনি, আমি বলতেছি যে আপনি আমার ফোন ধরছেন না, এই করেন না, সেই করেন না, মানে অনেক কথা বলছি। তো বলতেছে যে ফোন ওনার কাছে ছিল না, আমি বাসায় ছিল না, বাইরে ছিল, অনেক বুঝাইছে। তারপর বুঝানোর পরে মানে আমিও বিশ্বাস করছি, ঠিক আছে, আমিও বিশ্বাস করছি। আপনি আবারও বিশ্বাস করলেন তাকে? হ্যাঁ, আমি আবার মানে এমন ভাবে বলছে যে বিশ্বাস না করার মতো না, তা আমি বিশ্বাস করছি। করার পরে এখন উনি বলতেছে যে ওইদিকে একটা বাসা নেওয়ার জন্য, একটা বাসা নেওয়ার জন্য আমার সাথে আমি থাকবো। পরে আমি বলতেছি যে আমি আপনার সাথে কেমনি থাকবো, কয়েকে আমি তোর বিয়ে করবো। ঠিক আছে, বিয়ে করেন, মনে করবেন, আর আমি চাকরি করি, আমি না তো কিছু চিনি না, আমি না কই চাকরি করবো, আপনি না হয় আমার খাওয়াইবেন, ঠিক আছে, কিন্তু আমার 3টা সন্তান, আর আমার 3টা সন্তানের সাথে মনে করেন এখন আমার দাদা দাদিরও আমার পালতে হয়, কারণ আমার সন্তান পালে, তখন তো আর কেউ খাওয়ায় না। এখন আমার নিজে না খাইয়া হলো, আমার চুরি করে হলো আমার দাদা দাদির খাবারটা আগে দেখতে হইব। পরে কয় তাহলে তুই যেন থাকস, হেন মানে পরে মানে অনেক কিছু করার পরে মানে এমন করছে, আমার দুর্বল বানাইছে। পরে বলতেছে যে মানে উনি আমার বাসায় আইবো, আমার বাসায় আসবো, ভালো কথা। মানে ওই দিন ছিল শুক্রবার খুব বন্ধ। পরে ওই দিন ফোন দিয়া বলতেছে, তারপর আবার শনিবার, ওই দিনও তো বন্ধ, তো শনিবার দিন ফোন দিয়া অনেক রিকোয়েস্ট করতেছে বাসায় আওয়ার জন্য। আচ্ছা পরে আমি কই দেন আমার ভয় লাগে, তো দিয়ে নেই কেউ কিছু জিগায়, আমি কি কম। পরে কই কে কবি তোর জামাই, আমি তো না 1 বছর যাবত থাকতেছি, চাকরি করতেছি, লোকজন তো চেনে, আমার তো সবাই চিনে, রাইট, আর সবাই চিনে যে আমি একলা থাই, বাকি চাকরি করি। পরে কবি যে বিয়া করছি না, তো বাড়িওয়ালারে বাড়িলিরে দিস, আমি ফোন ধরা দিস, আমি কথা কম, ঠিক আছে। পরে আমি পরে কথা কইলেন, পরে আজকে তো শনিবার, আজকে তো সম্ভব না, পরে আমরা রবিবারে কোটাইয়া বিয়ে করিলাম, ঠিক আছে। তো অনেক কিছু করে ভাইয়া সময় কি জানি কয় যে আমারও শয়তান বড় করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কথায় কথা আমি বাড়ি এলি বলছি যে খালাম্মা এই ঘটনা আমি তো অন্য কারো কাছে কই নাই, আমি তো বিয়ে করছি। মানে যে খালাম্মা আপনাকে বেশি আদর করে, এখনো আদর করে, হ্যাঁ, তাকে বললেন যে আমি তো বিয়ে করছি। হ্যাঁ। আচ্ছা, যাতে ওর আসা যাওয়াটা খুব ইজি করা যায় বাসার মধ্যে। হ্যাঁ, মানে উনি তো বলছে যে আজকে শনিবার, আজকে আইবো, আমি তো জানি না যে উনি বাসায় এসে থাকবো, উনি বাসায় আসবো, চলে যাইবো, রবিবারে বিয়ে করবো, তারপর সে বাসায় আসবো। তা আমি বলছি দেখালাম মা আমি তো বিয়ে করছি, কারণ আমি যদি বলি যে একটা ছেলের সাথে আমার সম্পর্ক আছে, তাহলে তো বাসায় ভাবে থাকতে দিবে না, বাসায় আসতেও দিবে না। হ্যাঁ। তো আমি বলছি যে আমি বিয়ে করছি, মানে বললেও ভয় পাইতেছি যে বাড়িওয়ালার ছেলেরা আছে, যদি বলে যে বিয়ে করছো ভালো কথা, বিয়ের কাগজ কই কি কই, তখন কি করবো, আমি মনের মধ্যে ওই ভয়টা পাইতেছি। তারপরে ওনারে ফোন ধরা দিছি, কথা তো উনি অনেক কথা বলছে, তো এত ভালো কথা বলছে যে মানে আমার সাথে আপন হয়ে গেছে উনি তাদের কাছে, খালাম্মার কাছে। তো বাসা আসতে বিকাল বেলা, আসার পরে মিষ্টি টিষ্টি নিয়ে আসতে, তো এখন তো আর আমি যাইব না, আমি তো ওনারা বলতেছি চলে যাইতো। এখন তো মানে বাসারও সবাই আমারে বেড়ে ধরছে যে বিয়ে করছো, তো জামাই আইসে, তো জামাই আজকে যাইবো। এখন আমি পড়ছি সবার টাপের মধ্যে, তো ওনার বাসায় রাখার পরে ওই দিনও তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন। তো এমনি ভাবে উনি রবিবারে বিয়ে করতে পারে নাই, ওনার নাকি হি করে মুড়ি দেখে করে বিয়ে হইব না, ঢাকা আসতে হবো। এগুলো উনি আপনাকে বলেছে? ঢাকা আসতে হবো, এখন আমার আসতে হবো না, আমি কাগজ টাগজ ছবি টবি দিলে। তো তারপর 1 সপ্তাহ পরে আরেকদিন যায় বাসা, তো এখন তো আর কেউ নিষেধ করে না, যেহেতু জামাই সবাই জানে। তো যাওয়ার পরে এই জাস্ট স্বামী পরিচয় দেওয়ার পরে উনি 2 দিনের বাসায় যায়, আর 3 দিন ওনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন। তারপর থেকে আর আমার ফোন ধরে না, ঠিক আছে। তো এক পর্যায়ে মানে আমি ডাক্তারের কাছে যাই, কিছু টেস্ট করানোর পরে দেখি যে আমি প্রেগনেন্ট। মাই গুডনেস। ঠিক আছে, তো আমি প্রেগনেন্ট, এখন আমার তো এটা নষ্ট করতে হবে, আমার সমাজ তো আমার জায়গা দিব না, কারণ আমার স্বামী নাই। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি অফ দিস, মানে অফ হার লাইফ। এবং এটা রেডিওতে শুনতে আপনাদের হয়তো বা অনেকে একটু চমকে যেতেও পারেন এই সিচুয়েশনে এসে, বাট এই সমাজের কোনো বিচ্ছিন্ন ঘটনা এটা না। এরকম অনেক রোগী আছে, এরকম অনেক মুহুরি আছে হয়তোবা, এবং এরকম এর চেয়েও বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে আছে। যাই হোক, অবাক হওয়াটাই স্বাভাবিক, অবাক জীবনেরই একটা অংশ। বলেন তারপর। এবং এই জন্যই হয়তো আমরা বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। তারপর তারপর আমি প্রেগনেন্ট
এখন তো মানে আমি আর কারো কাছে বলি না, হুম, যেটা বলার মতো না। জি, এখন নিজে নিজে ওষুধ খুঁজি যে কিভাবে কি করা যায়। আচ্ছা, এখনো তো এগুলো করি নাই, চিনি না, জানি না। হুম, তো ভালো লাগে না, কাজে যাইতে পারি না, মানে কোনো কিছুই ঠিক মতো ডিউটিও করতে পারি না। তো আমি বাড়িয়ালির কাছে বলি, সব খুলে বলছি, এখন সত্যিটা ওনার খুলে বলছি হুম, যে অন্তত আমার বাঁচতে হইব। বলছি যে খালাম্মা এই ঘটনা, তো তাই না আমার অনেক বোকা দিছে, ই করছে, আর বকছে যে ভালো জানছি, ভদ্র জানছি, হুম, এরকম। পরে প্রথমে উনি বলতো যে না তুমি বাচ্চা নষ্ট করো না, খোঁজ খবর নেই না, কি তোমার বিয়ে করছে না, হুম, বাচ্চা হইলে তুমি বাচ্চা লইয়া সামনে গিয়ে দাঁড়াইবা। উনি বলতো আমার এটা। ওকে, তো আমি তো জানি যে কি হয়েছে। পরে এক পর্যায়ে আমি সত্যি কথা বলার পরে তো আমি বাচ্চাটা নষ্ট করি। বাচ্চাটা নষ্ট করার পরে আমি বেশ কিছুদিন অসুস্থ থাকি। হুম। অসুস্থ থাকার পরে আমার চাকরিটা চলে যায়। আপনি কি ওনাকে জানিয়েছিলেন যে আপনি বেবি কনসিভ করেছেন? হ্যাঁ, উনি কি বলেছিল? উনি আমারে অনেক অভদ্র ভাষায় কথা বলছে যে কার বাচ্চা, কিসের বাচ্চা, মানে ভাষা প্রকাশ করার মতো না। এই জায়গাটায় দুটো জিনিস হতে পারতো। একটা হচ্ছে উনি চাইলে এই বেবিটা নিয়ে মামলা করতে পারতেন কোর্টে, এবং যদি মামলা করতেন তাহলে যে ভদ্রলোক এই কাজটা করেছে, ভদ্রলোক বলাটা ঠিক হবে না, অভদ্রলোক অফকোর্স, তিনি কিন্তু লং টার্মের জন্য ফেসে যেতেন। এবং আইনি বিচার, বিশেষ করে নারী নির্যাতনের যে বিচার, সেটা কিন্তু খুব শক্তিশালী বাংলাদেশে। কিন্তু কথা হচ্ছে যদি মহিলাটা এই কাজটা করতেন, সমাজ তাকে কোন চোখে দেখতো? ধরুন ওই ছেলেটার বিচার হলো বা আদৌ হলো না, অথবা সেই ছেলেটা বিপদের মধ্যে থাকলো, শেষ পর্যন্ত রেজাল্ট কি হতো? সামাজিকতার দৃষ্টিকোণ থেকে মেয়েটার কি হতো? মেয়েটার দিকে সবাই কি দৃষ্টিতে তাকাতো? আর ওই ছেলেটা যদি দুনিয়াতে আসতো, ওই ছেলের জীবনটা কি হতো, কিংবা বেবিটার জীবন কি হতো? এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে কি আইন দিতে পারবে? এই প্রশ্নগুলোর সমাধান তো সামাজিক ভাবেই করতে হবে। সামাজিকতার জায়গা থেকে আমি আপনি কি পারবো ওই বেবিটার দিকে খুব সহজভাবে তাকাতে, কিংবা এই মহিলার দিকে খুব সহজভাবে তাকাতে? সেই বোধ কি আমার মধ্যে আইন বা নিয়ম কানুন জন্মগ্রহণ করিয়ে দেবে? দিস ইজ রিয়েলি ইম্পসিবল। সমাজের এই জায়গাটায় পরিবর্তন হওয়াটা খুব জরুরি। এবং আমরা প্রথমত চাই না এরকম অনৈতিক ঘটনার জন্ম হোক। আমরা প্রথমত চাই না যে একটা শিশু যদি একেবারে রুট কজ খুঁজতে যায়, যে এই যে মেয়েটির আজকে এইরকম একটা দুর্দশা, এই দুর্দশার পেছনে আসলে মূলত কে দায়ী, তাহলে ওর পরিবার, ওর বাবা মায়ের বিচ্ছিন্নতা, ওর মা, যে মা পাগল থাকা অবস্থায় প্রপার ট্রিটমেন্ট হয়তো পেলো, তার ফ্যামিলি থেকে পায়নি, এবং সে অবস্থা তার ফ্যামিলিতে ফিরে আসা, তখন ওর মার কাছে ওদেরকে বড় হতে না দেয়া, ওর বাবার কাছ থেকে ওর আসল মায়ের বিচ্ছিন্নতা, সৎ মায়ের ঘরে অনাদারে বড় হওয়া, এবং একটা পর্যায়ে গিয়ে অপাত্রের হাতে, মানে কুচ চরিত্রের একজন লোকের হাতে তুলে দেওয়া, এবং তারপরের একের পর একটা ঘটনার সাথে কিন্তু একটা ঘটনা জড়িত, এবং সমাজে সেখানে কি ওর করার কিছুই নেই। যাই হোক, আমাদের বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি অফ দ্য সোসাইটি। বলুন তারপর আমি বাচ্চাটা নষ্ট করার পরে এখন মানে লজ্জায় আমি বাড়িয়ালির সাথে যে ভালো একটা সম্পর্ক ছিল, ওনার কাছে মানে একটা কিছু চাইতে পারি না। তো আমার ছোট ছেলেটা অনেক অসুস্থ। 1 মাস পরে আমার দাদি ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে সুজনের যদি তোর দেখতে মন চায় তাই দেখা যায়, তোর টাকা দরকার। সুজন মানে আপনার ছেলে? হ্যাঁ, আমার ছোট ছেলে, একদম ছোট ছেলেটা। হ্যাঁ। তারপর একজনের কাছ থেকে 50টা টাকা নিয়ে আমি বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার বড় ছেলে, মেজো ছেলে সবাই দৌড়ে আসছে, মা আসছে। তো অন্য সময় তো যাওয়ার সময় অনেক মজা করে যাওয়ার ফল টল নিয়ে যেতাম। তো ওই সময় তো আমার চাকরিটাই কিছু নাই। তো যখন প্রতি সপ্তাহে বাড়িতে যেতাম, তো এই যে নরসিংদী 5 দোনা বলে, 5 দোনা মোর ফলের দোকান আছে, ফলের দোকান থেকে আমি প্রতি সপ্তাহে ফল টল নিয়ে আসতাম। তো ওই ফলের দোকানওয়ালা মানে ইচ্ছামি টিচামি করতো, দুষ্টামি করতো। তো হঠাৎ করে যে ভাবলাম যে হয়তো ওনার সাথে পরিচয় হয়েছে, সম্পর্কটা একটু ভালো, যেহেতু ভালো কথা বলি, দেখি। পরে আমি বলি যে ভাই আমার একটু উপকার করতে পারবেন? পরে বলে যে ভাই আমি তো কিছুদিন অসুস্থ ছিলাম, আমার চাকরিটা চলে গেছে, আমার ছেলেটা অনেক অসুস্থ, যদি আমার 500 টাকা ধার দেন, ছেলেটা নিয়ে হাসপাতাল যেত। পরে উনি বলে উঠছে কি যে 500 টাকা কেন, তোমার 1000 টাকাই দিন, আয়ো বেড়াই গেল। আমি আপনার কাছে 500 টাকা চাইলাম, ধার দিতেন, আমার ছেলেটা অসুস্থ, আর আপনি মজা আলবাম যে বেড়াইতে যাবো আপনার সাথে। না, আমার বাবির বাড়ি যাবো, আবার আইসা করুন। আপনার বাবির বাড়ি যাইবেন, আমার নিয়ে আপনার বাবি জিগাইতো না আমি আপনার কি লাগি। তখন যখন কারো কাছেই পাই না, পরে উনি কথা বলছে, পরে তারপর আমি আমার ছেলেরে নিয়ে গেলাম ওনার সাথে। যাওয়ার পরে ওনার নাকি ভাবি, তো ভাবির বাসায় যাই দেখি আমার মতো আরো 2-4টা মেয়ে। তো দেখলাম উনি ভাবিরে টাকা দিল, ভাবিরে টাকা দিল। এখন ভাবি আমার ছেলেটা কোলে নিয়ে চলে যেতেছে, আমি একা। ভাবি ওই কানবো তো নিয়ে কইলাম থাক না আমার কোলে, না আমি যারা নিয়ে দিকে যাই তোমার। তারপরে মানে তখন আমি বুঝতে পারছি যে এটা একটা কোনো ধরনেরই। তো যখন আমার ছেলেটা অসুস্থ, ভাবি বলি যে আল্লাহ আমার তো যাওয়ার তো হয়েছেই। তখন উনি
উনি আমার 1,000 টাকা তারপর ওনারে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আজকে আমি যখন বিপদে পড়ছি কারো কাছে পাই নাই, আপনি আমার সুযোগের সদ্ব্যবহারটা করবেন, আমার টাকাটা আগে আমার হাতে দেন, তারপর আপনার যা ইচ্ছা আপনি করেন। পরে উনি মানে কোথাছে কে তোমার টাকা দিতাম না, এসে না আগে আপনি আমার বললে আনছেন 1,000 টাকা দিবেন, আমার হাতে 1,000 টাকা দেন, তারপর আপনি মন চাই নিয়ে মাইলা। তারপর উনি আমার 1,000 টাকা দিল। ওইখান থেকে শুরু হয় ভাই আমার জীবন। এখান থেকে শুরু হয় তার নষ্ট জীবন। তো ভাই ওটা যে একটা স্পট আমি জানতাম না, তো হঠাৎ স্পটের মধ্যে আপনাকে ওই ফলোয়ার পার্টিকুলার কোন একটা জায়গাতে নিয়ে গেছে? হ্যাঁ, মানে একটা মহিলা ফ্ল্যাট বাসায় থাকে, ওইখানে মানে খারাপ কাজ করে মেয়েদের নিয়ে ওকে ওই বাসায় নিয়ে গেছে। তো ওনার সাথে যাওয়ার পরে ওই দিন ওই বাসায় পুলিশ হামলা করে। হামলা করার পরে এমন আমি যে হাজার করে বলতেছি যে আমি কিছু জানি না, বুঝি না, যে ভাই আমি কিছু জানি না। তারপর অবশেষে আমি সত্যি কথা বলছি। ওখানে একটা এসআই ছিল, উনি মানে আমার বাড়িতে ফোন দিয়েছে। আমার বাড়িতে ফোন দিছে, এমনিতে বলে নাই যে এমন একটা স্পট থেকে আমাদের ধরছে। বাড়িতে ফোন দিছে, ফোন দিয়া পরে জিজ্ঞেস করতেছে, এসে পরে বলছে যে বিপদে পড়ছে, উনি থানায় আছে। পরে একটা পর্যায়ে মানে বলতে হয়েছে যে ওরকম জায়গা থেকে। তখন তো ভাইয়া ওইখান থেকে আসার পরে আমার বাড়িতে জায়গা দেন, আমার বাড়িতে জায়গা দেন। আমি খারাপ হয়ে গেছি। ফলোয়ারটা কোথায় গেল ওই সময়টাতে? ওরে ধরে নিতে গা আমার বাচ্চার কান্না দেখা পরে আমার বসে যাচ্ছে, ঠিক আছে দাও। রোজি, আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, কারণ আমরা জানি যে আপনার জীবনের গল্প এখনো অনেক কিছুই বলার বাকি আছে। বলুন আপনি যা ঘটে গেছে। আজকে আপনি তো এক ধরনের চপেটাঘাত করতে এসছেন এই সমাজকে, যারা আসলে আপনাদের মতো রোজিদেরকে প্রপারলি বড় হওয়ার সুযোগ দিতে পারেনি, এইসব মানুষদেরকে, যাদের কারণে আজকে আপনাদের এই 25 বছরের জীবন কলুষিত। বলুন আপনি বলুন, এরপর কি হলো? আপনাকে বাড়ি থেকে বের করে দিল, তারপর? তারপর আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমিও মাঠের খাইয়া বাড়ি থেকে বের হয়ে আসছি। এখন তো আর আমার যাওয়ার মতো জায়গা নাই, চাকরি নাই, এখন পরিচিত কেউ নাই যে আমি কারো কাছে যাবো। চাও ভাবি যে কোনো আত্মীয় স্বজনের কাছে যাবো। তারপর যখন আমার মনে হয় যে আমার বাড়িতে এতটুকু করছে, হয়তো আমার আত্মীয় স্বজনরাও বলছে যদি এর সাথে তো বেশি অপমান করে, কোনো আত্মীয় স্বজনের কাছে যাই নাই। তারপরে ঘটে উঠে আমি সারাদিন আমার কাছে একটা টাকাও ছিল না, আমার কাছে কোনো টাকাই ছিল না। আমি সারাদিন রাস্তা দিয়ে আমি সারাদিন রাস্তা দিয়ে হাঁটি। হঠাৎ আমার মার কথা ওই দিন অনেক বেশি মনে হয়। মনে হওয়ার পরে আমি তো আর আমার নানির বাড়ি চিনি না, কারণ আমার বুঝার বয়স হওয়ার পরে আমি আমার মায়েরও দেখি তাই আর আমার নানির বাড়িও যাওয়াই নেই। আসলে এতটুকু শুনতাম যে বুড়াশাল শীতলক্ষা নদীর ওই পারে আমার নানির বাড়ি। ছোটবেলা যে আমার সাথে যাইতাম নৌকা পার হইয়া, শুধু ওইটুকু মনে আছে। তার দেখতে আমি ঘোড়াশাল যাই, আবার পরে নৌকায় উঠি, নৌকা দিয়ে পার হলে 2 টাকা দিতে হয়, তো আমার কাছে একটা টাকাও নাই। নৌকা বাজি যখন টাকা চাই, আমি ভাই আমার কাছে টাকা নাই, আমি আমার নানির বাড়ি যাবো। তোমার নানির বাড়ি কই আমি জানি না, আমি জানি না আমার নানির বাড়ি আমি কথা বলার পরে অনেকে অনেক মন্তব্য করতেছে। কেউ বলতেছে কোনো খারাপ শ্রেণী, হয়তো কোনো দিকে চাইছে, কেউ বলতেছে হয়তো কোনো মনের মধ্যে কোনো ইয়ে আছে, কেউ বলতেছে যে ছেলে তোরা যে যা পাইছে হয়েছে, কেন কিচ্ছু বলি নাই। হঠাৎ মাঝি হইতেছে আমার মামার নাম, আমার মার নাম, নানার নাম, ওদের নাম মনে আছে আমার। আমার মাঝি হইতেছে তোমার নানার নাম কি? পরে বলছি মানে মাঝি আমি চিনি তোমার নানার নাম। কত সালের ঘটনা এটা মনে আছে? আজ থেকে কতদিন আগে, বা কয় মাস বা কয় বছর আগে? আজ থেকে 6 বছর। 6 বছর আগে পেলেন, শেষ পর্যন্ত পেলেন, নানার বাড়িতে গেলেন?
তারপর মাঝি বলতেছে যে তোমার নানা আমার সাথে নৌকা চালাতো, আমার নানাও মাঝি ছিল। আচ্ছা, এরপরে ওই মাঝিটা আমার নিয়ে গেছে। যাওয়ার পরে আমি আমার মায়ের দূরে কান্না করি, আমার মা আমার দূরে কান্না করে, কেউ চিনে না। আমার মা আমার দূরে এত কান্না করছে। দিন মনে হয় আমার এতটুকু বয়সে মনে হয় দিন আমি এমন কান্না কাঁদছি, মনটা খুলে আমার মায়ের গলায় রইল। যাওয়ার পরে দেখি আমার মায়ের অবস্থা, নানির বাড়ির অবস্থা এখন মোটামুটি ভালো। আমার মা নাকি বিদেশ করে আসছে, বিদেশ করে গেছিল। তা আমার মা একটা বাড়িও রাখছে আমাদের ভাই বোনের নামে, আমরা জানি না। আপনাদের জন্য একটা বাড়ি রেখেছে? বাড়ি কিনছে আমার ভাইয়ের নামে। তোমার সাথে থাকছি, তাই মায়ের সব ঘটনা বলছি। বললাম আমার মনের মধ্যে একটা জিদ যে আমি মুড়িরে খুঁজে বাইর করবো, যেমনি পারি আমি এর খুঁজে বাইর করবো। আমার ফোন ধরে না, ফোন ধরে না, আমি সারাদিন এর খুঁজি। তো এমন করে আমার নানির এলাকা মানুষের কয় আমার মায়ের নাম শান্তি, যে শান্তির মাইয়া। দেখি যে সকালবেলা বাইরে যাবো, সন্ধ্যায় আই অনেক অনেক কিছু মন্তব্য করে, অথচ আমি হ্যাঁ খুঁজি পাই না। তো একদিন শুনি মানে আমার মায়ের সাথে ঝগড়া করতেছে আমার ব্যাপার নিয়ে। পরে শুই না, আমি আর কথা বাড়াই না। পরে মায়ের বলছি যে মা আমি তো বাড়িতে রাগ করে আইছিলাম। পরে আমার মা আমার 4,000 টাকা দিচ্ছে, 4,000 টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে আমি আসছি। তো আমি তো বাড়ি যাবো না, টাকাটা নিয়ে আইসা আমি একটা রুম ভাড়া দিচ্ছি। কোথায় এটা? রুম ভাড়া নিয়েছি নরসিংদী, মানে কোর্টের কাছেই। যে এদিকে একটা রুম ভাড়া নিয়েছি যে আমি এখানে থাকবো, এর খুঁজে পাইবো। আমার বাড়ি নরসিংদীতে, মানে কোর্টের কাছাকাছি। আচ্ছা, তো আমার কাছে তো তেমন কোনো সাক্ষী প্রমাণ কোনো কিছু নাই যে আমি হঠাৎ তার বাড়িতে যাবো। আর ওই এলাকার স্থানীয়, ওর সাথে অনেক ছেলের চলাফেরা আছে, ওই কখন কি করে মানে ওই ভয়টা রাখতাম মনে। আর খুঁজতাম, তখন পরে ফোন দেওয়ার ধরে না, হঠাৎ মানে একটা ছেলের দিয়ে ফোনটা ধরাইছে। তো ফোনটা ধরে বলতেছে যে আপনি কোথায় ফোন দিছে? বলছি যে আমি তো ফোন দিছি জুয়েল। কি নাম ছিল ওর? জুয়েল? ওর নাম জুয়েল মোহরি? জুয়েল মরি একটা চিনি। তো আমি বলছি যে আমি তো ফোন দিছি জুয়েলের কাছে। পরে আমি বলতে বলতে অনেক কথা বলছে, বলার পরে যে হ্যাঁ নাকি অন্য একটা মেয়ে বিয়ে করছে, এই ছেলেটা আমার ফোন ধরছে, ওই ছেলেটার বাড়ির পাশে নাকি একটা মেয়ে বিয়ে করছে। তো এই কথা শোনার পরে ভাবলাম যে ওর বউ রাইখা আমার সাথে এরকম একটা ঘটনা করলো, তারপর আবার আমার বাদ দিয়ে আবার একটা মেয়ে বিয়ে করলো, আমার হয়েছে তার সাবজেক্টটাই মাথা থেকে বাদ দিল। তারপর থেকে মানে তার পিছনে ছুটাটা বাদ দিলাম। দেওয়ার পর ওই যে ছেলেটা ফোন ধরছিল সে আমার নাম্বারটা রাইখা দিছে। তো তখন তো আমি সবকিছু হারাইয়া বনে বনে ঘুরতেছি। তো ওই ফোন দেয়, ওর সাথে প্রায় সারা রাত্র কথা বলতাম, সারা রাত্রই কথা বলতাম, ফোন দিতেও কথা বলতাম। তো এক পর্যায়ে কথা বলতে বলতে মানে সে আমারে বলতেছে যে সে আমার সাথে প্রেম করবে। তো আমি তার সব খুইলা বলছি, আমার ঘটনা সব খুইলা বলছি। বইলা করে বলছি যে ঠিক আছে আপনি আমার অফার করছেন, আমি আপনার অফারটা মাইনা নিলাম, কিন্তু আগে বিয়ে করবেন তারপর প্রেম করবেন। যদি আপনি রাজি থাকেন তাহলে আমার না, তো এই যে ফোন দিচ্ছেন আজকেই আপনার শেষ। তো বলতেছি এটা কেমন কথা, প্রেম করে আপনি বিয়ে করেন? না, আমার বেলায় নিয়মটা উল্টা, আপনি আগে বিয়ে করবেন তারপর প্রেম করবেন। তো সে রাজি হলো, বিয়ে করবো। এখন তার নাকি বড় ভাই, তো ছেলেটারও বউ আছে, বাচ্চা আছে। আমি সব যাই নাই নিছি, যে আমার জীবনে তো অনেক কিছু বইটা গেছে। তো যাই না নিচ্ছি যে আমার ভাবে আমি থাকবো। তো একটা বাসা ভাড়া থাকতে গেলে মাথার উপরে একটা মানুষের যদি বলে যে মেয়েটার জামাই নাই, ওই মেয়েটার পিছনে অনেকে লাগে। আর যদি বলে যে জামাই আছে, তো মেয়েটা মাথার উপরে একটা ছায়া আছে ভাবে। তো নাকি বড় ভাই ইটা খোলা থাকে, আমার সাথে 2 দিন কথা বলাইছে, এবার ভাই যা বলে তাই। তো আমার ডেট দিছে শুক্রবার দিন সে আমার বিয়ে করবো আমার ভাইয়ের বাড়িতে। তারপর ওইখানে আমার নিয়ে গেছে, নেওয়ার পরে মানে সে ওই দিন চাইছিল আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য, তো আমি দেই নাই। না দেওয়ার পরে ও রাগ করে চলে আসছে। চলে আসার পরে যে ভালো হয়েছে চলে গেছেন, সমস্যা কি, বিয়ে করতেছি, বিয়ে করতাম না। তো আমি বিকালে আসা পড়বো, তো দুপুরে গেছে। যাওয়ার পরে ওই দিন রাত্রে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বাসা ভাড়া নিয়ে দিচ্ছে। এখন বাসা ভাড়া থাকি তার সাথে ভালোই, 1 বছর 1.5 বছর সংসার করছি। করার পরে আমার সব বিষয় দিত, মাঝে মধ্যে আমার সন্তানের খরচটাও দিত। একটা পর্যায়ে মানে আমি ওরে ডিভোর্স দিই। দেওয়ার পরে ওই যে তার সাথে আবার দেখা হয়েছে। তো দেখার পরে আমি তার মানে নি না, কথা বলি না। সে আমার খুশা টুসা অনেক কিছু বলে, বলার পরেও আমি বলি যে না, আমার আজ থেকে 5 বছর আগের ঘটনা আমার মনে আছে। পরে বলি, পরে মানুষ সবসময় একরকম থাকে না, মানে অনেক কিছু বলে, এত ভালো মানুষ। বুঝতে পেরেছি, সে বারবারই চেষ্টা করবে যেটা তার চরিত্রের মধ্যে ছিল। আপনি জাস্ট একটা এক্সাক্ট পয়েন্টে আসে, আপনি কি পরে তাকে বিয়ে করেন?
ভাই বিয়ে করছি, বিয়ে করার পরেই তো হ্যাঁ আমার জীবনটা মানে কি করেছে? এখন যে আমার একটা নেশা করবা না ছেড়ে দিস। আমি একটা মানুষ নেশাটা কি ধরনের নেশা? ইয়াবা। সেই ইয়াবা খাওয়াতো আপনাকে? হ্যাঁ ঠিক আছে। আর এখন আমি নিজের জীবনটা কি করছি। এখনো আপনি কি নেশা নিচ্ছেন, মানে নিতে বাধ্য হচ্ছেন? হ্যাঁ এখনো নেই। এই পয়সাগুলো আসে কোত্থেকে? আপনাকে কাজে খাটায়? এই পয়সাগুলো ভাই আসে, কাজে খাটায় না। তাহলে মনে করেন ওই যে চলতাম আগে মানুষের সাথে, তারপর সাথে, এখন আমি তো আর এসব কিছু করি না, যাই না, ঠিক আছে। তো তাদের সাথে বাটপারি করি যে হ ভাই ভালোকে নিয়ে আসছে, আমি নিয়ে আসতেছি, এতটি টাকা দিতে হই, সেই এরকম এবং এগুলো জুয়েলি আপনাকে শিখেছে? কিছু সে শিখাইছে, কিছু পরিস্থিতি শিখাইছে। আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে এই কথাগুলো স্বীকার করলেন, কেন করলেন? ভাই স্বীকার করছে এই কারণে যে আমার মতো ভুল যেন কেউ বারবার না করে। আজকে যদি আমি যে প্রথম একদিন তার সাথে বেড়াতে গেছি ওইখানে যদি আমি শেষ করতাম, তাহলে আজকে আমার জীবনটা এত নষ্ট হয় না। আজকে আমি আমার সন্তানের কাছে থাকতাম। এই যে আমার মাথায় রং, আমার ছোট ছেলের মুসলমানি করাইছে, বৃহস্পতিবার দিন তার অনুষ্ঠান গেছে, আমি আমার ছেলের অনুষ্ঠান গেছিলাম। আমার মেয়ে ছেলে দুষ্টামি করে আমার মাথায় রং দিয়েছে। শুধু তার কারণে আমার সব দিক নষ্ট, আমার সেন্টার দিক নষ্ট। ভালো হতে ইচ্ছা করে না? ভালো জীবন নিশ্চয়ই ইচ্ছা করে। প্রশ্নটা বোকার মতো হয়ে গেল। ভালো হওয়ার কোনো রাস্তা খুঁজে পান নিজে থেকে? হ্যাঁ ভাইয়া, আমি কারণে আসছি যে আমি আজ থেকে আর কোনো নেশা করবো না। জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। এই জীবনের গল্প যেটা ওর জীবনে ঘটে গেল 25 বছরে, কোন সিনেমায় এটা আসবে, কোন নাটকে এটা আসবে, পুরোটা কি আসবে, নাকি সেখানেও এক ধরনের ইনসেপশন, এক ধরনের ইলিউশন থেকে যারা বানান তাদের সেই ইলিউশন বা ইনসেপশন সবকিছু মিলিয়ে নিজের মতো একটা চরিত্র দান করে? ভাইয়া কিন্তু আজ পর্যন্ত তার টাকায় আমি একটা চকলেট পর্যন্ত খাইতে পারি নাই।